সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, দূরের কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 976তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ সোহাগের জীবনের হৃদয় কাঁপানো, চরম ভয়ঙ্কর ধর্মীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে 9 মাস ধরে নিয়মিত মৃত স্ত্রীর কবরে খাবার দিয়ে যাচ্ছে স্বামী। 9 মাস ধরে মরে যাওয়া স্ত্রীর কবরে নিয়মিত 3 বেলা খাবার দিয়ে যাচ্ছে এক স্বামী। আমরা সবাই জানি, মানুষ যখন মারা যায়, আমরা যখন তাকে দাফন করে ফেলি, এরপর তার খাবার দাওয়ার কোনো কিছুর প্রয়োজন হয় না এবং তার শরীরটা, বডিটা নষ্ট হয়ে যায়। কিন্তু কেন এই স্বামী দীর্ঘ 9 মাস ধরে তার বউয়ের কবরে খাবার দিয়ে যাচ্ছে? আপনি শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এমন গল্প আপনার জীবনেও আপনি শোনেন নাই। তাই আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে খুলনার ভাই সোহাগকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি। আমাদের পরিবারে আর কোনো সদস্য নেই কোনো আমার ভাই বোন। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট সুন্দর গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন। শুধু কৃষিকাজ করতো এটা বললে ভুল হবে। আমার বাবা কৃষিকাজের পাশাপাশি মাঝির কাজ করতেন। আমাদের এখানে একটা খাল আছে, সেই খাল পারাপারে বাবা নৌকা ব্যবহার করতেন, নৌকা চালাতেন এবং এই দিয়ে কৃষিকাজ আর নৌকা চালিয়ে খুব কষ্ট করে বাবা আমাদের পরিবারটাকে চালাতো। আমি যেহেতু পরিবারের একমাত্র ছেলে ছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না, এই জন্য বাবা মা দাদা দাদি উভয়ে আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি একটু বড় হই। আমার বয়স যখন প্রায় 7 থেকে 8 বৎসরের কাছাকাছি, তখনই আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর রকম ঘটনা ঘটে, যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের গ্রামে একটা সময় হঠাৎ করে একজন লোক আসে, যার নাম হচ্ছে সাদেক আলী। লোকটাকে আমরা কেউ চিনতে পারি না। হঠাৎ করে আমাদের গ্রামে আসে একদিন রাতের বেলায় এবং গভীর রাতে এসে আমাদের এলাকাতে খাবার খুঁজতে থাকে। রাতের বেলায় প্রতিটা মানুষের ঘরের দরজায় গিয়ে ডাকতে থাকে যে, মাগো, আমার কয়টা খাবার দেন, আমি খুব ক্ষিধার্ত, আমাকে খাবার দেন। এরকম করে প্রতিটা বাড়ির সামনে সামনে উনি ঘুরে। প্রায় এরকম ঘণ্টাখানিক হাঁটাহাঁটি করার পরে গ্রামের মানুষ তখন একত্রে ঘরের দরজা খুলে বের হলো। তখন কিন্তু গ্রামে মোবাইল ফোন, ইন্টারনেট এসব তেমন কিছুই ছিল না। সবাই যখন ঘরের দরজা খুলে বের হলো, দেখলো এই সাদেক আলী, তার শরীরের কাপড় চোপড় খুবই কম, প্রায় অর্ধনগ্ন অবস্থায়, খুবই ক্ষিধার্ত হয়ে সে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতেছে। সবাই জিজ্ঞেস করলো, আপনি কোত্থেকে এসেছেন, আপনার ঠিকানা কি? তিনি তখন প্রত্যুত্তরে কোনো কিছুই বলে না, একদম চুপচাপ আছে, শুধু বলে, আমার খাবার দে, আমার খিদা লাগছে মা, আমারে খেতে দে। পরে সবাই তখন অনেকে খাবার দিল। উনি তখন পেট ভরে খাবার খাইলো এবং খাবার খাওয়ার পরে তো সবাই তখন খুব টেনশনে পড়ে গেল যে এই লোকটা কোত্থেকে আসলো, তার ঠিকানা কি এবং কেনই বা তিনি আমাদের গ্রামে এসে এভাবে খাবার চাইতে শুরু করে। পুরো রাত্রে কোনো মানুষের চোখে ঘুম আসলো না। পুরো গ্রামবাসীর সবাই সারাটা রাত ভরে সজাগ ছিল। সকালে সূর্য ওঠার পরে গ্রামের পঞ্চায়েত সবাই মিলে একটা দরবারের মতো আয়োজন করলো। এখানে গ্রামের সব মানুষজন আসলো, ধর্মীয় ব্যক্তি থেকে শুরু করে গ্রামের সর্দার মাতবর সবাই আসলো এবং আসার পর ওনাকে জিজ্ঞেস করা হলো, শুধু উনি আর নামটা জানে। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম সাদেক আলী। সাদেক আলী, আপনি কোত্থেকে আসছেন? উনি ঠিকানা বলতে পারে না। কোন জায়গা থেকে আসছেন, কোন এলাকা থেকে আসছেন, কোনোভাবেই তার কোনো ঠিকানা তিনি বলে না। একটা পর্যায়ে এলাকার লোকজন সিদ্ধান্ত নিল যে থানায় ফোন করবে, থানায় ফোন করে থানায় দিয়ে দিবে। এর ভিতরে হঠাৎ করে আমার দাদা ছিল, আমার দাদা তখন লাফ দিয়ে উঠে বললো যে, শোনো, এই লোকটা কোত্থেকে আসছে আমরা তা জানি না এবং থানায় তাকে দিয়ে দিব। থানায় দিয়ে দিলে তার অবস্থা হয়তো আরও বেগতিক হয়ে যেতে পারে, আরও খারাপ হয়ে যেতে পারে। একটা কাজ করে আমরা তাকে থানায় না দিয়ে তার সাথে বসি এবং 2-1 দিন তাকে আমরা আমাদের গ্রামে রাখি এবং এরপর দেখি সে আসলে মূলত কি বলতে চায়, কোত্থেকে এসেছে। হয়তো মানুষটা কোনো একটা বিপদে পড়ে ভারসাম্য হারিয়ে আমাদের গ্রামে এসেছে। একথা যখন বলার পরে সবাই মিলে তখন আমার দাদাকে বলতেছিল যে, না, এটা কি ধরনের কথা, যে লোকটাকে আমরা চিনি না, জানি না, ইনাকে আমাদের গ্রামে থাকতে দেবো, সে যদি আমাদের গ্রাম থেকে চুরি করে ডাকাতি করে চলে যায়, আর কে বা কার ঘরে তাকে থাকতে দিবে? সেই সময় আমার দাদা বলে উঠলো, তোমরা কেউ যদি তোমাদের ঘরে থাকতে না দাও, তাহলে এই লোকটাকে আমি আমার সাথে আমার ঘরে রাখবো। সবাই তখন বলে উঠলো। আমার বাবাও তখন রেগে গিয়ে আমার দাদাকে বললো যে, আপনি এটা কী বলেন, এ কি চোর না ডাকাত না সন্ত্রাসী, আমরা তো জানি না।
আমরা যে আমাদের ঘরে লোকটাকে আশ্রয় দিব কোন বিশ্বাসের উপরে দিব? সে যদি আপনার কোনো একটা ক্ষতি করে ফেলে। আমার দাদা তখন বলে, লোকটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে না যে লোকটা কারো ক্ষতি করতে পারে। আমার আব্বা বলে, আপনি ভুল বুঝতেছেন, মানুষ দেখতে, মানুষ যে তার ভিতরে কী লুকিয়ে রাখে তার মুখের মধ্যে তা কখনোই বোঝা যায় না। কিন্তু আমার দাদা তখন পুরো গ্রামবাসীর অমতে গিয়ে এই লোকটাকে আমাদের ঘরে থাকতে দিল, আমাদের ঘরের মধ্যে থাকতে দিল। এবং এরপরে রাতটা খুব ভালোই লোকটা মানে আমার দাদার সাথে কাটিয়ে দিল। যদিও সারা রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। আমরা একটা জিনিসই চিন্তা করতেছিলাম, না জানি দাদার কোনো ক্ষতি করে ফেলে, না জানি দাদাকে মেরে ফেলে। এই ভয়টাই তখন সবার মনে কাজ করতেছিল। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার দাদার কোনো কিছুই হলো না। সকালবেলাও লোকটা ঘুম থেকে উঠলো, আমার দাদা উঠলো, খাবার দাবার দিলাম এবং দেওয়ার পরে জানি না সে রাতে আমার দাদার সাথে এই লোকটা কী কথা হয়েছে। আমার দাদা তখন আমার আব্বাকে ডেকে বললো যে, দেখ, সাদেক আলী আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, ওকে আমাদের বাড়ি থেকে যেতে দিব না। এটা বলার পরে সবাই তখন একটু অবাক হয়ে গেল যে কেন এই ধরনের ঘটনা ঘটে বা কেন এই লোকটা আসলো এখানে। আমাদের গ্রামের আবার অনেকগুলো ঘটনা আছে, মানে ভৌতিক কিছু ঘটনা আছে, এগুলো আমি নাই বলি। তা আমাদের গ্রামটা একটু আতঙ্কজনিত গ্রাম, যেহেতু সুন্দরবনের খুব কাছাকাছি। এই জন্য অনেকেই মনে করেছে সুন্দরবন থেকে ভূত জিন পেতনিরা এসে আমাদের গ্রামের মানুষের উপরে ভর করে, আমাদের গ্রামের মানুষের খাবার দাবার নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এরকম হয়েছে, রান্নাবান্না করে চুলার উপরে খাবার দাবার আসে এবং সেখান থেকে হঠাৎ করে খাবার দাবার কোনো একজনে নিয়ে যায় বা কেউ নিয়ে যায়। এই জিনিসগুলো তখন মানে একটু অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। কে নিয়ে যায়, কোত্থেকে নিয়ে যায়, এটা কেউ বলতে পারে না। এর উপরে সাদেক আলী আমাদের সাথে আছে প্রায় দীর্ঘ 6 থেকে 7 মাসের মতো। এই 6-7 মাস এই সাদেক আলী আমাদের পরিবারে থাকতেছে, আমাদের পরিবারে খাবার খাচ্ছে এবং সবার সাথে তার খুব ভালো আলাপ আলোচনা, উঠা বসা। গ্রামের প্রতিটা মানুষের সাথে তার খুবই মধুর সম্পর্ক। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমাদের এলাকাতে এক বাচ্চা আমার থেকেও ছোট, যার বয়স হয়তো 3 থেকে 3.5 বছরের মতো হবে বা 4 বছরের কাছাকাছি, ও তুই করে হাঁটতে পারে। হঠাৎ করে একদিন সকালবেলা চিৎকার শুনতে পেলাম এবং জানতে পারলাম ওই বাচ্চাকে নাকি পুকুরের মধ্যখানে ভাসতে পাওয়া গেছে। আমাদের বাড়িতে একটা পুকুর আছে আমাদের গ্রামের মধ্যে, পুকুরের নাম হচ্ছে মিস্ত্রি পুকুর। এটা সবাই মিস্ত্রি পুকুর বলে। ওই মিস্ত্রি পুকুরে বাচ্চাটাকে ভাসতে পাওয়া গেছে। তো এইরকম একটা বাচ্চা এখানে হঠাৎ করে কীভাবে গেল বা মাঝখানে কীভাবে গেল, এটা নিয়ে সবাই তখন আতঙ্কের মধ্যে পড়ে গেল। যাই হোক, এই বাচ্চাটা মারা গেল এবং এই বাচ্চাটা মারা যাওয়ার পরে তার সপ্তাহখানিক পরে আমাদের গ্রামের, ধরেন এই মিস্ত্রি পুকুরটা হচ্ছে গ্রামের এক পাশে, মানে এক পাশে, আরেক পাশে আমাদের বাড়িতে একটা অতিথি, মানে একজন মেহমান আসছে ওনার বাচ্চা কাচ্চাকে নিয়ে। তারও বাচ্চা ঠিক যার বয়স 3 থেকে 4 বছরের মতো, সেই বাচ্চাটাকেও প্রায় আধা মাইল জায়গা, আপনি চিন্তা করেন 3 থেকে 4 বছরের একটা বাচ্চা আধা মাইল জায়গা অতিক্রম করে কীভাবে এই পুকুরের মধ্যে এসে পড়বে। দুপুরে চিৎকারের শব্দ এবং শব্দ শোনার পরে বাড়ি থেকে বেরিয়ে জানতে পারি মিস্ত্রি পুকুর পাড়ে আবারও লাশ পাওয়া গেছে। সবাই গিয়ে দেখতেছে যে পুকুরের মধ্যখানে বাচ্চাটা ভাসতেছে। এবার গ্রামের লোকজন মিলে চিন্তা করলো যে এটা পৃথিবীর ইতিহাসে কোনোভাবেই সম্ভব না, যে বাচ্চা এই তো দূর থেকে এখানে এসে কীভাবে পুকুরে পড়বে, এটা আসলে হতে পারে না। সবার ভিতর তখন বিষয়টা এক অন্যরকম ভাবনার জন্ম দিল, যেহেতু মানে একদম সাময়িক সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এভাবে দুইটা বাচ্চা মারা গেল। প্রথমটা না হয় আমরা বুঝলাম যে ভুল করে হয়তো পুকুরে পড়ে মারা গেছে, কিন্তু দ্বিতীয় যে বাচ্চাটা, সেটা কীভাবে আধা মাইল জায়গা অতিক্রম করে পুকুরে সেটা পড়লো। এবং এটা তো আসলে বিশ্বাসের অযোগ্য একটা কথা। সবাই তখন মনে করে যে এটা ভৌতিক কোনো ঘটনা হতে পারে। গ্রামের সবাই তখন চিন্তার মধ্যে পড়ে গেল, কি করা যায়, সবার কপালে চিন্তার ভাস। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে সবাই মিলে আমাদের খুলনার খুব বড় একজন নামকরা খোনার কবিরাজ ছিল এবং তিনি একজন ভালো হুজুরও বটে, তিনি একজন কোরআনে হাফেজ। তখন তাকে একদিন শুক্রবারে সকালবেলা তাকে নিয়ে আসা হলো এবং তিনি মিস্ত্রি পুকুর পাড়ে বসলো। এবং বসার পরে তিনি তখন তিনি ভয়ঙ্কর টাইপের একজন কবিরাজ ছিল। ওনার কাছে একটা সাপ থাকে সব সময়। এই সাপটা উনি একটা বক্সের মধ্যে নিয়ে ঘুরে যেখানেই উনি ওনার এই জিন ভূতের কাজ করতে যায়, এই সাপ দিয়েই উনি সব ধরনের কাজ করে। আমার কাছে মনে হয় পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা সাপ দিয়ে জিন ভূতকে তাড়ায়। আমরা শুনেছি যে মন্ত্র দিয়ে জিন ভূতকে আমরা তাড়াই, কিন্তু উনি ডিরেক্টলি সাপ নিয়ে আসে। পুকুর পাড়ে বসলো। গ্রামের তখন সব মানুষগুলো একসাথে ওনার সাথে বসলো আমাদের পুকুর পাড়ে।
সবাই তখন বলতেছিল যে কী হইল, ঘটনা কি, কেন এরকম ঘটনা ঘটতেছে। সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, ওনার মাধ্যমে কোনো একটা ভালো সুরাহার আসবে। উনি তখন আপনার তন্ত্র মন্ত্র বলে সবাইকে বলল যে আপনারা একটু দূরে সরেন, সবাইকে একটু দূরে সরিয়ে দিল। এক পর্যায়ে তিনি তেনার হাতের ওই বক্সের মুখটা খুলে দিল। ভিতর থেকে মেসমেসে কালো টাইপের যেরকম সাপ আমরা আমাদের জীবনে কেউ কখনো দেখি নাই, ভয়ঙ্কর রকমের একটা সাপ তখন উনি বের করলো। বের করার পরে সাপটাকে তিনি পুকুরে ছেড়ে দিল এবং জীবিত ওই সাপটা পুকুরে পড়েই পুকুরের ভিতরে মানে পানির ভিতরে ঢুকে যেতে শুরু করলো। প্রায় 1 ঘন্টার মতো সাপটা আর আসে না। 1 ঘন্টা পরে সাপটা ওখান থেকে উঠে আসে এবং উঠে আসার পরে সাপটি সোনার সামনে বসে একেবারে এরকম করে ফোনা দড়ির উপরে বসে তিনি তখন সাপটার সাথে কী জানি কথা বললেন। তিনিও কথা বলে সাপটাও কেমন জানি তার মুখের ইঙ্গিত দিচ্ছিল। লোকেরা বলা বলি করে যে এটা আসলে কোনো সাপ নয়, এটা হচ্ছে জিন এবং ওই জিনটাকে তিনি সাপের রূপে রেখে ওনার সাথে ঘুরে বেড়ায় এবং এটা তখন ওনার সামনে বসে একদম ফোনা ধরে বসে ওনার সাথে কী জানি বলে, তিনি তন্ত্রমন্ত্র পড়ে এটাও কথাবার্তা বলে সম্ভবত। একবার যে ওই সাপটাকে তখন বক্সের মধ্যে নিয়ে আবার ঢুকাই ফেলে বলে আপনাদের মসজিদ কোথায়, চলেন আমরা সবাই মিলে গ্রামের সব মানুষ মিলে মসজিদের মধ্যে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। জুমার আগে তখন গ্রামের সব মানুষগুলো আমাদের ধর্মীয় যে মসজিদ আছে এলাকা ভিত্তিক ওই জামে মসজিদে গেল এবং সবাই মিলে তখন 2 রাকাত নফল নামাজ আদায় করলো। মাইকের মাধ্যমে বলে দেওয়া হলো গ্রামবাসীকে যে আপনারাও সবাই 2 রাকাত নফল নামাজ পালন করেন, যারা মহিলারা মা বোনেরা ঘরে আছেন। এভাবে বলার পরে সবাই তখন 2 রাকাত নফল নামাজ আদায় করলো। নফল নামাজ আদায় করার পরে সবাই মিলে গ্রামের সব পুরুষরা মিলে তখন আমাদের যে ঈদগাহ ছিল যেখানে আমরা ঈদের নামাজ পড়তাম সেখানে সবাই মিলে একসাথে গোল করে বসার পরে ওনার সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তার এক পর্যায়ে তিনি তখন বলে আপনাদের ওই পুকুরে বহু বৎসর ধরে একটা খারাপ কিছু আছে, খারাপ কোনো একটা জিনিস আছে এবং এটা এতদিন পর্যন্ত ওভাবে রূপ দেয় নাই, এভাবে রূপ দেয় নাই, কিন্তু বর্তমানে এটা খুব খারাপভাবে রূপ দিয়েছে। এটা বলি স্বরূপ আপনাদের গ্রামের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। শুধু এটা বলে না, শুধু এইটা না, আপনাদের এই বাচ্চা না, আপনাদের গ্রামের আরও অনেক বাচ্চা এটা নিয়ে যাবে। সবাই তখন খুব টেনশনে পড়ে মানে ওই হুজুরকে জিজ্ঞেস করতেছে তাহলে আপনি বলেন এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কী, আমরা এটা থেকে কীভাবে রক্ষা পেতে পারি, আপনি রক্ষা পাওয়ার পথ আমাদেরকে দেখিয়ে দেন। তিনি তখন বললো যে ঠিক আছে, আমি আজকে কোনো কিছু বলবো না, আজকে তো শুক্রবার, আপনারা মঙ্গলবারে আপনারা আমার বাড়িতে আসবেন, আপনাদের তরফ থেকে একজন, আমি তখন বলবো যে কী করা যায়। এই কথা বলে তিনি তখন চলে গেল। এরপরে এই মঙ্গলবার আসতে শুক্রবার গেল, শনিবার, রবিবার, সোমবার, তারপরে মঙ্গলবার, মধ্যে এই 3টা দিন আমার কাছে মনে হচ্ছিল যে 3টা জিদ যেন 3টা বৎসরের মতো। কেউ কারো বাচ্চাকে ঘরের বাইরে যেতে দিত না, প্রত্যেকটা বাচ্চাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতো। সন্ধ্যা হতে না হতেই মানুষজন সবাই ঘরের মধ্যে ঢুকে যেত এবং সন্ধ্যার পরে বাইরে কোনো মানুষজন থাকতো না। গ্রামের এই সংসার নীরবতা যেন ভৌতিক গ্রামের মতোই মনে হচ্ছিল। এরকম হতো যে রাতের বেলায় কোনো বাড়িতে চুরি ডাকাতি হলেও কেউ ঘর থেকে বের হতো না। কেউ একজন ঘরের দরজায় এসে চিৎকার করে মরে গেলেও কেউ ঘরের দরজা খুলে দেখতো না যে কে চিৎকার করছে। গ্রামের মানুষের অবস্থা এরকম হয়ে গেল। মঙ্গলবারে আমাদের গ্রামের মেম্বার তখন হাঁটতে শুরু করলো সেই হাফেজের বাড়ির দিকে এবং হাফেজের বাড়িতে যাওয়ার পরে তিনার সাথে কথাবার্তা বলার পরে তিনি বলল যে যেই জিনিসটা আপনাদের পুকুরের মধ্যে আছে এটাকে একটা ঢেউরি না জানি উনি কি তেমন একটা নাম বলল, যে আপনার ঢেকির মতো একটা নাম বলল যে এটাকে মেরে ফেলতে হবে এবং এটাকে মারা ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র এটাকে মারলেই আপনারা সব কিছু দেখতে পরিত্যক্ত পাবেন। তবে এটাকে মারতে হলে অন্য একটা কাজ করতে হবে, সেটা খুবই ভয়ানক কাজ, এটা আমার দ্বারা করা সম্ভব নয়, এটা আপনাদের মধ্যে যে কোনো একটা লোককে খুঁজে বের করতে হবে। সবাই তখন বললো যে কী কাজ আপনি বলেন। তিনি বলল আমি একটা খুন্তি হয়তো অনেকেই চেনেন, গ্রামের বাড়িতে কাজ করার জন্য গ্রামের বাসা থেকে খন্তা বলে অথবা অনেকেই খুন্তি বলে কিংবা শাবলও বলে থাকে। এই জিনিসটা ইনি বললো যে এটার মধ্যে আমি সব কিছু লিখে দিব, লিখে দেওয়ার পরে এটাকে নিয়ে ওই আপনার মিস্ত্রি পুকুরে ডুব দিয়ে পুকুরের খুব একদম মধ্যখানে এই জিনিসটাকে পুঁতে আসতে হবে, একদম সোজা করে যেভাবে আমি দেব এভাবে একদম সোজা বরাবর এটা পুকুরের মধ্যখানে ডুব দিয়ে পুঁতে আসতে হবে এবং যে এটা করবে তাকে অনেক সাহসী হতে হবে। যখনই সে এই কাজটা করার জন্য পুকুরে ডুব দিবে তখন সে এমন কিছু জিনিসের সম্মুখীন হবে, এমন কিছু জিনিস এই মানুষটা দেখবে হয়তো তিনি মারাও যেতে পারে। এই কথা বলার পরেই তখন এই লোকটা আবারও ফিরে আসলো, আমাদের এলাকার প্রতিনিধি তখন আমাদের গ্রামে ফিরে আসলো। আসার পরে গ্রামের সব মানুষকে ডাকালো, গ্রামের সব মানুষকে ডেকে বলল যে ঘটনা তো এমন পর্যায়ে চলে গেছে,
এমন লোক আমরা কোথায় পাবো যে লোক কিনা মিস্ত্রি পুকুর পাড়ে ডুব দিয়ে পুকুরের মধ্যখানে ওই খুন্তিটাকে ওখানে পুঁতে আসতে হবে, তবেই এই জিনিসটা মারা যাবে, অন্যথায় এটাকে মারা কোনোভাবেই সম্ভব নয়। সবাই তখন চিন্তা করলো যে কে করবে এই কাজ করার মতো তো কোনো মানুষ আমাদের গ্রামে নাই, এবং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই তো জানের মায়া আছে, সবাই তো মৃত্যুকে ভয় পায়। তো এখানে এরকম একটা মিস্ত্রি পুকুর, এটা অনেক বড় একটা পুকুর, যেটাকে যদি আমরা পুকুর বলে থাকি কিন্তু এটা একটা দিঘির সমতুল্য, এটার আকারটা প্রায় একটা দিঘির মতো। তাহলে এখানে ডুব দিয়ে পুকুরের মধ্যখানে গিয়ে শাবলটাকে ওখানে পুঁতে আসা তো কোনো সহজ কথা নয়, কেউ তখন এটাতে রাজি হলো না। এমন দূরচিন্তা করতে করতে রাতটা তখন পেরিয়ে গেল, দিনটা তখন শেষ হয়ে গেল। সন্ধ্যায় তখন চারপাশ আবারও ঘিরে তুলতেছে, গুটগুটে অন্ধকারের মধ্যে আমার দাদা, আমার বাবা মা সবাই তখন একরকম টেনশন নিয়ে রাত্রেবেলায় শুইতে গেল, কিন্তু কারো চোখে তো ঘুম নাই, কেউ ঘুমাতে পারছে না, সবাই টেনশনের মধ্যে আছে। এমন করতে করতে একটা সময় সকাল হলো। সকাল আনুমানিক প্রায় আপনার 10টার কাছাকাছি বাজে। আমাদের এলাকার যিনি মেম্বার ছিল তিনি আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে আসার পরে আমার দাদাকে ডাকলো, দাদা তখন ঘরের মধ্যে নাস্তা করতেছে, দাদা বেরোলো, মেম্বারের সামনে গেল। মেম্বারের সামনে যাওয়ার পরে আমার দাদাকে জিজ্ঞেস করে যে আপনি কি জানেন কালকে রাতে কী হয়েছে? আমার দাদা বলে হ্যাঁ আমি জানি। বলে এটা থেকে আপনি রাজি আছেন? আমার দাদা বলে হ্যাঁ রাজি আছি। সবাই তখন খুব টেনশন নিয়ে দাদার মুখের দিকে তাকিয়ে আছে, কী কথা, ও গতকালকে রাতে তো কেউ ঘর থেকে বেরিয়ে হয়নি, সবাই তো ঘরের মধ্যেই ছিল, তাহলে ওই মেম্বারের সাথে কী কথা হলো? মেম্বার বললো ঠিক আছে, তাহলে দুপুরের মধ্যে এটার জন্য প্রস্তুতি নেন, আপনারা আসেন। মুহূর্তের মধ্যে আমার বাবা মনে করলো যে আমার দাদা সম্ভবত পুকুরে ডুব দিয়ে এই খুন্তি ওই পুকুরে পুঁতে আসার সিদ্ধান্ত নিয়েছে। আমার বাবা গিয়ে দৌড়ে আমার দাদাকে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো যে না বাবা, এই কাজ আপনি কোনো সময়ে করবেন না, এবং এই কাজ আমি আপনাকে করতে দিব না, আপনি মরতে পারেন না, আপনি এই বয়সে মরতে, এটা হতে পারে না। আমার দাদা তখন বলে শান্ত হ, গতকালকে রাতে এই সাতেক আলী বারবার আমাকে বলতেছে সে এই কাজটা করবে, আমি তাকে অনুমতি দিচ্ছিলাম না দেওয়াতে সে আরও বেশি রেগে গিয়ে একটা সময় আমি সে দুজনেই ঘুমিয়ে গেলাম। আমি যখন ঘুম থেকে উঠলাম আমি দেখলাম সাদেক আলী ঘরে নাই। সাদেক আলীকে ঘরে না দেখতে পেরে আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে সাদেক আলী তখন ঘরে ঢুকলো। আমার আব্বা বললো তারপর কী হলো? দাদা তখন বললো সাদেক আলী ঘরে ঢোকার পরে আমাকে বললো আমি মেম্বারের বাড়িতে গেছি, আমি মেম্বারের সাথে কথা বলে আসছি, মেম্বার রাজি হয়েছে, আগামীকাল দুপুর বেলায় আমি এই খুন্তি নিয়ে পুকুরে ডুব দিব। আমার দাদা তখন বলল যে এখন ও যদি নিজের ইচ্ছে এটা করতে চায় আমরা তোকে বাধা দিতে পারি না। মুহূর্তের মধ্যে এই কথাটা গ্রামের আনাচে কোনাচে প্রতিটা জায়গায় ছড়িয়ে গেল। সবাই এই বিষয়টা নিয়ে তখন আলাপ আলোচনা করতে শুরু করলো যে সাদেক আলী পুকুরে ডুব দিয়ে খুন্তি শাবল ওখানে পুঁতে আসবে। দুপুরের মধ্যেই চারদিক থেকে মৌমাছির মতো মানুষ বনবন করে এই মিস্ত্রি পুকুর পাড় ভর হয়ে গেল। এই গ্রাম ওই গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের মানুষরা একই সাথে একই সুরে এই মিস্ত্রি পুকুর পাড়ে এসে জমায়েত হলো, এবং জমায়েত হওয়ার পরে তখন সবাই সাদেক আলীর দিকে তাকিয়ে আছে। সাদেক আলী তার বুকের ওই সাহসটাকে সঞ্চয় করে তিনি তখন ওই খুন্তিটা হাতে নিল, এবং খুন্তিটা হাতে নিয়ে তিনি তখন পুকুরের উদ্দেশ্যে ডুব দেবে এই বলে তিনি তখন পুকুরে নামবে। আমার দাদা সাদেক আলীর সাথে কোলাকুলি বলল যে তোমার যদি মরণ হয়, যদি তুমি মারাও চাই, গ্রামে তোমাকে দাফন করব, তোমার কবরের পাশে আমি আমার কবরটা রাখবো। আরেকটা কথা মনে রেখো, তুমি পুরো গ্রামবাসীকে একটা ভয়ঙ্কর কিছুর হাত থেকে রক্ষা করতেছো, এজন্য এই গ্রামের মানুষ তোমার নাম সারা জীবন মনে রাখবে। এজন্য আমাদের এই গ্রামের নাম পরিবর্তন করে আমরা সাদেক আলী গ্রাম রাখবো। আমাদের গ্রামের নাম থাকবে সাদেক আলীর গ্রাম, এটা আমাদের গ্রামের নাম হবে। তিনি তখন এই পুকুরে ডুব দিল, এবং ডুব দেওয়ার পরে দীর্ঘ প্রায় অনেকক্ষণ কেটে গেল, যতক্ষণ পর্যন্ত না একটা মানুষ পানির নিচে কোনোভাবেই ডুবিয়ে থাকা সম্ভব না। একটা মানুষের নিঃশ্বাস কত মিনিট আছে, হয় 1 মিনিটের বেশি তো হবে না, কিন্তু এই লোকটা প্রায় তারও অনেকটা বেশি সময় ধরে পুকুরের নিচে ডুব দিয়ে আছে। এক পর্যায়ে হঠাৎ করে তিনি ভাসতে ভাসতে উপরে উঠে আসলো। যখন ভাসতে ভাসতে উপরে উঠে আসলো সবাই তখন মনে করলো সাদেক আলীকে মনে হয় মেরে ফেলেছে। তখন কিছু লোক পুকুরের মধ্যে লাফ দিয়ে নামলো, নেমে সাদেক আলীকে তখন ওখান থেকে সাঁতার কেটে ভাষায় তাকে উঠায় নিয়ে আসলো। উঠে আনার পরে বোঝা গেল যে তিনি প্রচুর পরিমাণের পানি খেয়েছে, পানি পান করেছে। সবাই তার পেটের মধ্যে পানি চাপা দিতে থাকে। একটা পর্যায়ে তার জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার পরে তিনি জাস্ট চারদিকে তাকাচ্ছে, আর কোনো কথা বলে না। সবাই জিজ্ঞেস করে সাদেক আলী তুমি কি দেখেছো? সাদেক আলী কথা বলো, তুমি কি দেখেছো, কি এমন দৃশ্য তুমি দেখেছো, বলো সবাইকে, সবার কাছে বলো। কিন্তু সাদেক আলী কারো কাছে আর কোনো কথা বলে না, শুধু নিশ্চুপ সবার মুখের দিকে তাকিয়ে আছে।
সবাই এরকম করে প্রশ্ন করে একটা সময় সাদেক আলী শোয়া থেকে উঠে বসলো। বসার পরে সবাই বলল, একটা কাজ করেন, ওনাকে একটু রেস্টে দেন। সবাই তখন ওনাকে রেস্টে দিল এবং সারাটা দিন সারাটা রাত উনি ঘুমালো। এরপর এটা খাওয়া দাওয়া করলো। কিন্তু এরপরে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে সাদেক আলী আর কারোর সাথেই কোনো কথা বলছে না। সাদেক আলী আর কারোর সাথেই কোনো কথা বলছে না। সত্যি কথা বলতে গেলে সত্যিকার অর্থে সাদেক আলীর জবান নষ্ট হয়ে গেছে, কথা বলার স্মৃতিশক্তি উনি হারিয়ে ফেলেছে এবং একইভাবে তিনার ভিতরে তিনি কোনো কিছু ইঙ্গিত অনুমান করতে পারতেছে না এবং তিনি দৃষ্টিও তেমন খুব ভালো করে দেখতেছেও না। কেমন জানি ওনার দৃষ্টি অনেক কিছু উনি দূরের কিছু দেখতে পায় না, কাছেরটা দেখতে পায় এবং উনি আর কথাই বলতে পারে না, টোটালি বোবা হয়ে গেছে। আর এই লোকটা কোনো শিক্ষিত ছিল না, যার জন্য অনেকে কাগজ কলম দিল যে কি ঘটেছে, কি দেখেছেন আপনি এখানে লেখেন, কিন্তু তিনি কোনো কিছু লিখতেও পারে না, জাস্ট অবাক হয়ে মানুষের মুখের দিকে তাকিয়ে আছে। পুরো গ্রামবাসী তখন এই সাদেক আলীকে উপাধি দিয়ে আমাদের গ্রামের নাম সাদেক আলী গ্রাম লিখে দিল এবং একইভাবে আজও আমাদের এই গ্রামের নাম সাদেক আলী গ্রাম নামেই পরিচিত। সবাই তখন একইভাবে সাদেক আলীকে আদর আপ্যায়ন ভালোবাসতে শুরু করলো। গ্রামের কেউ কখনো সাদেক আলীর জন্য এই খাবার ওই খাবার এটা ওইটা, কিন্তু এরপর থেকে আমাদের গ্রামের এই সমস্যাটা রইল না। আর কোনো বাচ্চা হারিয়ে গেল না, আর ওই পুকুরে মরা লাশ দেখা গেল না। তারই ঠিক দীর্ঘ প্রায় 1 মাস পরেই এই সাদেক আলী ইন্তেকাল করে। সাদেক আলী ইন্তেকাল করে তিনি মারা যায় এবং তিনি এশার নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দেয় এবং মসজিদে রওনা দিয়ে তিনি মাঝপথে মাথা ঘুরে পড়ে যায় এবং সেখানেই আমাদের এলাকাভিত্তিক যে হসপিটাল ছিল সেখানে সাদেক আলীকে নিলে পরে সেখানে ডিউটিরত ডাক্তার বলে যে সাদেক আলী মারা গেছে। সাদেক আলীর মৃত্যুতে আমাদের পুরো গ্রামে সুখের মাতল বয়ে যায়। আমাদের গ্রামের এমন কোনো মানুষ ছিল না যে মানুষটা এই সাদেক আলীকে ভালোবাসতো না আর পছন্দ করতো না। আমার মনে হচ্ছে সাদেক আলী একমাত্র ব্যক্তি আমাদের এই গ্রামে যাকে কিনা সবাই পছন্দ করত, সবাই ভালোবাসত, সবার আদর ভালোবাসায় সাদেক আলী গ্রাম ত্যাগ করলো, সাদেক আলী পৃথিবী ত্যাগ করলো, সাদেক আলী আমাদের সবাইকে একা করে চলে গেল। গ্রামের মানুষ সাদেক আলী অনেক পছন্দ করে, তাই তার কবরে খুব সুন্দর করে পাকা করে কবরে ফুলের গাছ রোপণ করে দিল। এমন করে আমার সময়গুলো সামনে থেকে কাটতেছিল। এই সাদেক আলী মারা যাবার বেশি না, প্রায় 4 মাসের মাথায় আমার দাদা মারা যায় এবং দাদা মারা যাওয়ার পরে সাদেক আলীকে আমার দাদার পাশেই কবর দেওয়া হয়। এখানে গল্পের মাঝে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এর আগেই কিন্তু আমার দাদিও মারা গেছিলো। যাই হোক, তখন পরিবারের মধ্যে শুধু ছিলাম আমি, বাবা আর আমার মা। আমরা 3 জন মানুষে তখন বেঁচে আছি। এমন করে যেতে যেতে আমার বয়স তখন প্রায় 15 থেকে 16-র কাছাকাছি। আমি তখন আসলে তেমন কিছুই করতাম না, মানুষের বাড়ি বাড়ি এখানে সেখানে যে ধরনের টুকিটাকি কাজ পাইতাম সে ধরনের কাজই করতাম। আমার কোনো ওরকম কাজ ছিল না এবং প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও ছিল না। আমার 15-16 বছর সম্ভবত হবে ওরকম বয়সে আমার বাবা তখন মারা যায় এবং বাবাও যখন মারা গেল তখন পরিবারের পুরোটা বোঝা আমার মাথার উপর চলে আসলো। আমি তখন চিন্তা করলাম যে কী করব, বাবাও মরে গেল, দাদাও মরে গেল এবং আমাদের পরিবারটা তখন একদম একা একটা পরিবার হয়ে গেল। আমাকে সবাই তখন টুকিটাকি কাজ দিচ্ছে, আমি মানুষের বাড়ি ঘরে এখানে সেখানে মাঠে ঘাটে যতটুকু কাজ পাচ্ছি ততটুকুই কাজ করতেছি। এরকম করে অনেক দিন কাজ করার পরে অনেক বছর এর মাঝে আমার কেটে গেল। প্রায় আমার বয়স তখন 19-এর কাছাকাছি, 19-এর কোর্টে এসে আমি দাঁড়িয়েছি। তো 19 বছর আসার পরে একদিন একটা পুকুর কাটবে। আমি তখন বেশিরভাগই মাটির কাজ করতাম। আমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, দেখতে শুনতে ভালো ছিলাম এবং শরীরের প্রচুর সাহস ছিল, যার জন্য সবাই মাটি কাটা এখন তো আসলে আমরা অনেক ধরনের মেশিন দিয়ে মাটি কাটি, বাট ওই সময় মাটি কাটার জন্য ব্যবহার করা হতো আপনার মানুষকে, মানুষ তখন মাটি কাটতো। তো তখন হচ্ছে পুকুর কাটতো বা যাই কাটতো, যেটাই করতো সব মানুষই করতো। ওরা কোদাল ছিল, ওগুলো দিয়ে মাটি কাটা হতো। তো সেখানে একটা গ্রামের মধ্যে একটা পুকুর কাটবে, সেই পুকুরের জন্য আমাদের গ্রামের যিনি মাটি কাটার সর্দার ছিল তার কাছে আসে এবং তিনি আমাদের সবাইকে ডাকার পর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে সেই গ্রামে যাব এবং সেই গ্রামটা আমাদের গ্রাম থেকে মোটামুটি প্রায় অনেকটাই দূরে। তো সেই গ্রামে যাব এবং সেখানে আমরা একটা পুকুর কাটবো, এরকম সিদ্ধান্ত সবাই মিলে নিলাম। নেওয়ার পরে আমরা একেবারে চলে যাব, বাড়ি থেকে আমাদের কাপড় চোপড় যত যাই কিছু আছে সব কিছু নিয়ে আমরা একবারে রওনা দিব, চলে যাব এবং সেখানে পুকুর কাটতে এবার 1 মাস লাগুক আর 2 মাস লাগুক, আমরা সেখানেই ঘর বানিয়ে থাকবো, সেখানে তাঁবু করে থাকবো, সেখানে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো এবং পুকুর কাটার পরে আমরা সেখান থেকে চলে আসব। এরকম সিদ্ধান্ত নিয়ে তখন আমরা সবাই আমাদের গ্রামের প্রায় 17-18 জন জওয়ান, তা আমাদের পার্শ্ববর্তী গ্রামেরও কিছু লোক আছে, সবাই মিলে তখন আমরা সেখানে রওনা দিলাম। এই গ্রামটা মোটামুটি আমাদের গ্রাম থেকে প্রায় বেশ দূরেরই একটা গ্রাম। সেই গ্রামে গেলাম এবং যাওয়ার পরে আমাদের পুকুর যেই কাটা হবে সেই পুকুরের জমিটা তখন নির্ধারণ করে দেওয়া হলো যে এতটুকু জায়গার ভিতরে পুকুর কাটা হবে। আমরা ওখানে গিয়ে রাতটা কোনো মতে কাটালাম এবং পরের দিন সকাল থেকেই আমরা সেখানে পুকুর খনন করার কাজে সবাই লেগে গেলাম। সারা দিন আমরা পুকুরের কাজ করলাম। দুপুরবেলা আমাদের তরফ থেকে 3 জন চলে গেল রান্নাবান্না করার জন্য।
রান্নাবান্না করলো, দুপুরে আমরা গোসল করে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট করে পুনরায় আবারও সেই মাটির কাজে লেগে পড়লাম। সন্ধ্যা অবধি মাটি কাটলাম এবং এরকম করে আমাদের প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায় সেখানে মাটি কাটতে কাটতে। 1 সপ্তাহ পরে আমার কেমন জানি গ্রামটা একটু অন্যরকম একটা গ্রাম ছিল। অন্যরকম গ্রাম বলতে এরকম গ্রাম আসলে আমাদের সমাজে খুব কমই দেখা যায়, যে কেমন জানি গ্রামটা অনেক পাতলা মনে হচ্ছিল। গ্রামের বাতাস এবং গ্রামের মানুষগুলো অনেক ভালো। তো দিনের বেলায় তো কাজ করি, দিনের বেলা আসলে মানে গ্রামে খুব বেশি একটা হাঁটা হয় না। সকালবেলায় সূর্য ওঠার পরে আমরা কাজে নেমে যাই, দুপুরে খাওয়া দাওয়া করে গ্রামের সবাই মিলে 1 ঘন্টা রেস্ট করি এবং আবার একটা সময় সেখানে চলে যাই। 1 সপ্তাহে প্রায় আমাদের অর্ধেক পুকুর কাটা হয়ে গেছে, বাকি 7 দিনে হয়তো পুরোপুরি শেষ হয়ে যাবে। সবাই তখন সিদ্ধান্ত নিলাম যে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে গ্রামটা তো আসলে দেখি নাই, গ্রামটা অনেক সুন্দর, গ্রামের মানুষ অনেক সুন্দর, তো গ্রামটা একটু ঘুরে ফিরে দেখি যে গ্রামটা কেমন। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে একদিন সন্ধ্যার পরে কাজ শেষ হওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে সবার সাথে শুইতে গেলাম। এখানে আবার আরেকটা বিষয় আছে, আমাদের যিনি মাটি কাটার সর্দার আছে, আমরা যে গ্রামে মাটি কাটি সর্দারের অনুমতি নিয়ে সব কাজ করা লাগে, সর্দারের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। এখন আমি যদি এখান থেকে চলে যাই বা কোথাও ঘুরতে যাই, এটাতেও কিন্তু সর্দারের অনুমতি লাগবে। তো আমি এতটুকু শিওর ছিলাম, আমি যদি সর্দারকে বলি যে সর্দার সাহেব আমি একটু ঘুরে আসি, গ্রামটা একটু দেখে আসি, সর্দার কিন্তু আমাকে কোনোভাবেই দিবে না। সর্দার কোনোভাবেই দিবে না, কারণ সর্দার এগুলো পছন্দ করে না। কোনো গ্রামে গেলে গ্রামের চারপাশে ঘোরা, গ্রামের মানুষের সাথে খুব বেশি একটা মিশে যাওয়া, এটা সর্দারের পছন্দ না। এজন্য তিনি আমাকে দিবেন আমি জানি, এবং তিনি অনেক মুরব্বী টাইপের একটা লোক, বয়স্ক একটা লোক, যার জন্য আমি আর তারে কোনো কিছু জানাইলাম না। তারে কোনো কিছু না জানিয়ে আমি তখন নিজের মতো করে গ্রামে বের হলাম হাঁটার জন্য। আমি তখন গ্রামে বের হয়ে হাঁটতেছি, এই বাড়িতে ওই বাড়িতে, বিভিন্ন গ্রামের ওই মেঠো পথ ধরে রাস্তার মধ্যে হাঁটতেছি এবং প্রচুর পরিমাণে চাঁদের আলো ছিল। মনে হচ্ছিল যেন চাঁদটা সেদিন চাঁদ না হয়ে সূর্য হয়ে গেছে, সূর্যের মতোই যেন কিরণ ছড়াচ্ছিল চারপাশে এবং মাঝে মাঝে জোনাকি পোকারা উঠতেছে। সব কিছু মিলিয়ে গ্রামের ওই মনোমুগ্ধকর পরিবেশ চোখে না দেখলে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না যে আমার কাছে মনে হয়েছিল আমি কোনো একটা জান্নাতে হাঁটাচলা করতেছি। এত সুন্দর পরিবেশ। এরকম করে অনেকটা তো যাওয়ার পরে হঠাৎ করে আমি একটা পুকুরের দিকে আমার নজর গেল, এবং নজর যাওয়ার পর আমি দেখতে পেলাম যে পুকুরের এক পাশের পানিগুলো কেমন জানি একটু শব্দ করতেছে। আমার কাছে মনে হলো কে মনে হয় পুকুরে মাছ ধরতেছে। এটা মনে করে আমি তখন আস্তে আস্তে করে আরেকটু সামনে দিয়ে গেলাম। কিছুটা সামনে যাওয়ার পরে আমি জোপের মধ্যখানে বসার পর দেখলাম যে চাঁদের আলোর মতো স্পষ্ট দেখা গেল একটা মেয়ে পুকুর পাড়ে বসে আছে এবং তার পা দুইটা পুকুরের পানিতে, এবং পুকুরের পানিতে সে তার পা ধোলাচ্ছে, যার জন্য পানির শব্দ করতেছে। দৃশ্যটা আমাকে তখন অবাক করে দিল, এবং সেখানকারই চাঁদের আলোটা পুকুরে পড়ে মেয়েটার মুখের মধ্যে পড়তেছে। মনে হচ্ছে যেন পুকুর পাড়ে একটা হীরার টুকরা ঝলঝল করে জ্বলতেছে, এরকমটাই মনে হলো আমার কাছে, এবং আমার কাছে অত্যাধিক ভালো লাগলো। আমি অনেকক্ষণ ধরে মেয়েটার দিকে তাকিয়ে আছি। প্রায় 1 ঘন্টার মতো মেয়েটা ওখানে বসেছিল এবং একটু পরে গুনগুনিয়ে গান গাইতেছিল। তার গান গাওয়ার কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে আমি যেন তার কণ্ঠ শুনলে পাগল হয়ে যাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ পরে মেয়েটা এখান থেকে উঠে গেল এবং উঠে সে তার বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পরে আমি তখন আরেকটু গ্রামের চারপাশটা ঘোরাফেরা করলাম, এবং ঘোরাফেরা শেষ করে একটা পর্যায়ে আমি তখন বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে করে বাড়িতে বাড়ি বলতে আমাদের ওই তাঁবুর দিকে চলে আসলাম। এসে তাঁবুর মধ্যে ঘুমিয়ে গেলাম। পরের দিন কাজ করতেছি, কিন্তু কোনোভাবে আমার কাজে আমার মন বসতেছে না। কাজ করতেছি, সবাই বলে আমি কিন্তু এখানে খুব ভালো মাটি কাটতাম, সবার ভিতর আমি খুব ভালো একজন জওয়ান ছিলাম, আমার শরীরে শক্তি ছিল ভালো, কিন্তু আমি দেখলাম যে ওই দিন আমি আর কাজ করতে পারি না। কাজ করতে গেলে কেমন যেন আমি একটু হাঁপিয়ে উঠতেছি, কাজের প্রতি আমার কেমন একটা মনোযোগ হারিয়ে ফেলছে, কাজ ভালো লাগতেছে না। আমি সারাদিন কাজ করলাম। কাজ করার পরে বিকেলবেলা এই এলাকারই একটা ছেলের সাথে বসে বসে কথা বলতেছি। ছেলেটার সাথে আমার একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। ওই সময় আমি বিড়ি খাইতাম, তো ওই ছেলেটা বিড়ি নিয়ে আসতো, আমিও খাইতাম, ওরেও দিতাম। ওরকম করে ছেলের সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার পরে এই ছেলের সাথে আমি কথা জিজ্ঞেস করলাম যে এই যে ওখানে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতরে বা কে আছে। তো তিনি তখন বলে যে এই বাড়িতে 2টা মেয়ে আছে, বড়টার নাম হচ্ছে আপনার জ্যোৎস্না আর ছোটোটার নাম হচ্ছে চাঁদনি। তো এই বাড়িটা খুব ভালো একটা বাড়ি, এরকম করে আমাকে বুঝলাম। অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, এবং এই বাড়িতে এরপরে প্রায় অনেক দিনে আমি সেখানে যাইতাম, এবং যাওয়ার পরে মেয়েটাকে আমি আর দেখি নাই।
অনেক রাতের বেলা আমি গিয়েছি, বাট মেয়েটাকে আর দেখিনি। একবারই তাকে দেখেছিলাম, আমার দৃষ্টিতে একবারই তার নজর পড়েছিল, তাকে আমি আর দেখতে পাচ্ছি না। এরকম করে 15 দিন আরও প্রায় 5-7 দিনের মতো কেটে গেল। আমাদের ওই পুকুর খননের কাজও শেষ হয়ে গেল, আমরা চলে আসবো। একবার যাই সেই এলাকার যিনি লোক ছিল, যিনি আমাদেরকে নিয়ে গেল, তার কাছ থেকে আমরা টাকা পয়সা বুঝে নিলাম এবং তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে আমরা তখন চলে আসব। কিন্তু আসার সময় আমি তখন কাগজের মধ্যে এই মেয়ের ঠিকানা, মেয়ের বাবার ঠিকানা সব কিছু লিখে আনলাম। বাড়িতে আসলাম, আসার পরে কিভাবে মারে বলি এই কথা, বলতেও তো লজ্জা লাগে নিজের বিয়ের কথা। আমার পরিবার তো আর কোনো মানুষ জেগে নাই যে আমি কারো মাধ্যমে মাকে এটা বলবো। এক পর্যায়ে আমার সাথে মাটি কাটতো, সেখানে আমার এক কাকা আছে। আমি ওই কাকার কাছে তখন বিষয়টা কিছুটা জানাইলাম যে কাকে এই ঘটনা, আমি এমন এমন একটা মেয়েকে দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। উনি আমাকে বললো, চাঁদের আলোতে একটা মেয়েরে দেখলি, মেয়েরে তোর ভালো লেগে গেল, এখন এটা কী ধরনের কথা? আমি বললাম যে দেখেন, এই মেয়ের 2 বোন আছে, বড়টার নাম হচ্ছে জ্যোৎস্না, ওইটার বিয়ে হয়েছে, আর ছোটোটার নাম চাঁদনি। এখন উনি আমার বলে, তুই যে পুকুর পাড়ে যে মেয়েটাকে দেখলি, এটাকে চাঁদনি না জ্যোৎস্না, তুই কেমনে জানিস? আমি বললাম, কাকা আমি কিন্তু এটা জানি না, এটা চাঁদনি না জ্যোৎস্না, কিন্তু আমার ওই মেয়েটার, যেটা আমি পুকুর পাড়ে দেখছি, ওই মেয়েটাকে আমি দেখছি এবং আমি ওই বাড়ির 2টা মেয়েরে দেখতে চাই। তো বলে, বড়টার বিয়ে হয়ে গেলে তো বড়টার হবে না, আমি ছোটোটারে দেখবো, যদি ছোটোটা আমার পছন্দ হয় তাহলে আমি ছোটোটারে বিয়ে করে নিয়ে আসবো, কারণ আমি পুকুর পাড়ে মেয়েটাকে দেখছি এবং আমি তাকে যদি সরাসরি দেখি আমি তাকে চিনতে পারবো। কাকা তখন বিষয়টা আমার মাকে জানানোর পরে আমার আম্মা তখন এটাতে সম্মতি দিল এবং সম্মতি দিয়ে আম্মা আর আমার কাকা তখন সর্বপ্রথম মেয়ে দেখার জন্য রওনা দিল। মেয়ের বাড়িতে মেয়ে দেখার জন্য রওনা দিল এবং আমার মা মেয়ে দেখলো, দেখে আমার মা ভীষণ পছন্দ করে আমার বাড়িতে আসলো। গ্রামে এসে আমার মাকে বললো, আলহামদুলিল্লাহ, মেয়ের নাম চাঁদনি এবং দেখতেও চাঁদের মতো সুন্দর। আমার মন বলছিল আমি এই চাঁদনিকেই পুকুর পাড়ে দেখেছি। আমার দৃঢ় বিশ্বাস, আমি যাকে দেখেছি সে এই চাঁদনি হবে। চাঁদের আলোতে হীরার মতো জলজল করতে থাকা এই মেয়েটার নামই চাঁদনি হবে, এটা আমার বিশ্বাস। মা বলল, 3 দিন পরে তোকে নিয়ে যাব। মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে হয়ে গেছে। 3 দিন পরে তখন আমাকে নিয়ে গেল, আমি তখন গেলাম এবং যাওয়ার পরে আমি যখন মেয়েকে দেখলাম, আমি তখন অবাক দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি। আরে হ্যাঁ, আমি তো এই মেয়েটাকে দেখেছিলাম, আমি তো এর কথাই বলেছিলাম, একেই তো আমি চাঁদের আলোতে পুকুর পাড়ে পুকুরের পানিতে পা ধুলাতে দেখেছিলাম, আমি তো এই মেয়ের কথাই বলতেছিলাম। মাকে তখন কানে কানে বললাম যে হ্যাঁ মা, মেয়ে এটাই। আমার আম্মা তখন মেয়ের বাবার সাথে কথাবার্তা প্রায় ফুল অ্যান্ড ফাইনাল করে ফেললো। একটা সময় মেয়ের হাতে আমি আংটি পরিয়ে দিলাম। আংটি পরিয়ে দেওয়ার পরে সেখানে বিয়ের কথাবার্তা সব কিছু ঠিক হলো, দিন তারিখ ঠিক হলো এবং দিন তারিখ ঠিক হওয়ার পরে আমি তখন বাড়িতে আসলাম। আসার পরে মোটামুটি আমরা আমাদের দাওয়াতের কাজ কমপ্লিট করলাম, সব কিছু খবর দিলাম। আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে শুক্রবারে, আমরা গিয়েছিলাম আপনার মঙ্গলবারে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে বিয়ে। বুধবার মধ্যে গেলেও বৃহস্পতিবার সকালবেলা হঠাৎ করে মেয়ের বাবা আর মেয়ের চাচা আমাদের বাড়িতে আসলো। এসে বলতেছে, বাবার এই সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ে তো বাড়ি থেকে পালিয়ে গেছে। তো আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, তার কারণ হচ্ছে আমার মেয়ে এই সময় বিয়ে করবে না, ও খুব চঞ্চল স্বভাবই একটা মেয়ে। মেয়েটা ছোট ছিল আর কি, বয়স অত বেশি ছিল না, ছোট বয়সী মেয়ে, ও বিয়ে করতে রাজি না, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিয়েছে, সে পালিয়ে গেছে বাড়ি থেকে এবং সে পালিয়ে গেছে। আসলে আমি যখন মেয়েটার হাতে আংটি পড়াই, আমি তখন মেয়েটার মুখের দিকে তাকাচ্ছিলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে মেয়েটা আসলে বিয়েতে রাজি নাই বা তার মুখটা অনেক মলিন ছিল, এটা আমি দেখতে পাইছি। বাট আমি এরপর আসলে বিষয়টা কাউকে জানাই নাই। এই লোক এসে কান্নাকাটি শুরু করছে আমার আম্মার হাত ধরে যে আমি এখন কি করব, বিআইন আপনি বলেন। এবং আমার মা বলতেছে, আমি তো চারদিকে লোকজনকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন কালকে বিয়ে, আজকে এসে যদি আপনি বলেন মেয়ে পালিয়ে গেছে, এটা তো আসলে আমি মানতে পারি না এবং এটা তো হতে পারে না। এই লোকটা তখন বলে বসলো আমার আম্মাকে, দেখেন আমার আরেকটা মেয়ে আছে, নাম হচ্ছে জ্যোৎস্না, আমার মেয়ে চাঁদনির চেয়েও জ্যোৎস্না আরও বেশি সুন্দর, জ্যোৎস্না আরও বেশি সুন্দর, আপনি তো জ্যোৎস্নাকে দেখেন নাই, জ্যোৎস্না অনেক সুন্দর। আমার মা তখন বললো যে জ্যোৎস্নার তো বিয়ে হয়েছে, আমি শুনেছি। লোকটা বললে, হ্যাঁ আমার মেয়ের একটা বিয়ে হয়েছে, কিন্তু স্বামীটা ভালো ছিল না, স্বামীটা মদ খাইতো, নেশা করতো, আপনার পথে ঘাটে তাস খেলতো, জুয়া খেলতো, ভালো না থাকার কারণে আমি মেয়েটাকে নিয়ে চলে আসি আমার বাড়িতে। কিন্তু আমার মেয়েটা আমার ছোটো মেয়ের চেয়ে আমার বড়ো মেয়ে দেখতে আরও বেশি সুন্দর। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আমার সাথে এখন আসেন, আপনি আমার মেয়েটারে দেখেন। আমার মা বলে, কি বলেন আপনি, আগামী দিন বিয়ে, আমি আজকে মেয়ে দেখে আস্তে আস্তে তো সুন্দর হয়ে যাবে, আমি এখন কি করব। আমার মায়ের মাথায় তখন আসমান ভেঙে পড়লো, কিন্তু আমার মাথায় ভেঙে পড়লো, আমার মায়ের মাথায় এক আসমান ভাঙলে আমার মাথায় 7 আসমান ভেঙে পড়ছে। আমি নিজেও তখন কান্নায় ভেঙে পড়লাম যে কী করব, কারণ গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি, এখানে তো আসলে পিছু হাঁটার কোনো সুযোগ নাই, কোনোভাবে এটাকে ক্যান্সেল করতে পারবো না, সবাই তখন যথারীতি দাওয়াতে চলে আসবে, মুখ দেখাবো কেমন করে। বিয়ের আগের দিন রাতের বেলায় বউ পালিয়ে গেছে, এটা তো আসলে কারো কাছে বলার মতোও না, আর এ বিষয়ে তো মুখও দেখাতে পারবো না।
আমার মা তখন কান্নাকাটি করতেছে। লোকটা তখন বলল যে, আপনি আমার বিশ্বাস করেন, আমার বড় মেয়েটা আমার ছোটো মেয়ে দেখতেও আরও বেশি সুন্দর, আপনি আমার বড় মেয়েটাকে বিয়ে করেন। সেই সময় আমার এলাকার এক পরিচিত দাদা তখন আমার আম্মাকে বলল, দেখো, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই আল্লাহর হাতে। কখন কার সাথে কার জোড়া আল্লাহ মিলিয়ে রাখছে সেটা আল্লাহই ভালো জানে। তা না হলে তোমরা আংটি পরা দিয়ে আসলা, টাকা পয়সা দিয়ে আসলা, সে জায়গায় মেয়ে কেন অন্য ছেলের সাথে পালায়া যাবে, বা মেয়ে কেন বিয়েতে রাজি না হয়ে পালায়া যাবে? এটা সরাসরি আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ এই কাজটা করেছে, বা আল্লাহর ইচ্ছে এটা হয়েছে। একটা কাজ করো, তুমি এই জ্যোৎস্নাকেই বিয়ে করায় নিয়ে আসো। আমার মন বলতেছে, আমার নাতির সাথে, সোহাগের সাথে আল্লাহ জ্যোৎস্নারে মিলিয়ে দিছে, তুমি জ্যোৎস্নাকেই বউ বানায় নিয়ে আসো, 4 দিনের কথা ভুলে যাও। আমার আম্মা তখন বলে, কি বলেন, মেয়ে দেখে আসলাম, একটা বিয়ে করাবো আরেকটা, এটা কেমন কথা? যাই হোক, এরপর আমার আম্মা তখন রাজি হয়ে গেল, কারণ কিছু তো আর করার নাই। তখন এই জ্যোৎস্নার বাবাও তখন খুশি মনে আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি গেল। ওনার বাড়িতে যাওয়ার পরে নিয়ে এলাকার লোকজনকে জানালো, সবাই তখন হলো। এরপরের দিন সকালবেলা আমি তখন বিয়ে করার জন্য, বউ আনার জন্য রওনা দিলাম। তা আসলে মনের ভিতরে কিন্তু কোনো শান্তি নেই বলতে এরকম যে আমি কারে বিয়ে করতে যাচ্ছি, যারা আমি এ পর্যন্ত একটা নজর দেখিও নাই। আমি তো দেখেছি চাঁদনিকে, আমি তো জ্যোৎস্নাকে দেখি নাই। জ্যোৎস্না দেখতে কেমন হবে, এবং এর আগে আরেকটা বিয়ে হয়েছে, মানে নিজের ভিতরে একটা খুঁটিনাটি একটা কষ্ট নিয়ে আমি তখন আস্তে আস্তে করে রওনা দিলাম, যে দেখা যাক আল্লাহ কপালে বা ভাগ্যে কী রাখছে, যাই। তখন গেলাম, এবং যাওয়ার পরে যথারীতি ওইখানে যাওয়ার পর অনেক টাইম হয়ে গেল। জোহরের নামাজ আমরা রাস্তায় পড়লাম, এবং জুমার নামাজ পড়ে তখন ওইখানে গেলাম, বাড়িতে গেলাম। তারাও বিয়ের আয়োজন করলো ঠিকঠাক মতো। আমার তখন বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে মেয়ের পাশে আমাকে নিয়ে গেলাম, মেয়ের পাশে বসলাম, বসে দোয়া করার জন্য হাত তুলে দোয়া পড়তেছি। তো এখন আসলে মনে তো কোনো শান্তি নেই, যে দোয়া পড়তেছি, আমার পাশে যে বসে আছে সে দেখতে কেমন সুন্দর, কালো না কি, না টেরা না কি, আমি তো বুঝতে পারতেছি না। যাই হোক, একটা সময় বউ বানিয়ে তারা আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আনার পরে ওরে ঘরের ভিতরে নিলাম, এবং বাসর হলো। আমার বাসর ঘরে আমি ঢোকার পরে আমি যখন ওর মুখটা দেখলাম, আমার মনে হয় পুরো পৃথিবীটা আমার অন্ধকার হয়ে গেছে। এই কারণে যে একেবারে চাঁদনির নেগেটিভ সাইড, মানে চাঁদনির অপোজিট সাইড। চাঁদনি যেমন চাঁদের মতো আলো, মানে জ্যোৎস্না, চাঁদনি যেমন চাঁদের মতোই আলো, ঠিক জ্যোৎস্না ঠিক চাঁদনির অপোজিট, অমাবস্যা রাতের মতো অন্ধকার, খুবই কালো এবং অনেক মোটা। চেহারাটাও খুব একটা সুন্দর না, দাঁতগুলো ওচা টাইপের। মানে বাসরঘরে মেয়েটাকে দেখার পরে আমার তখন কান্না চলে আসছে, এবং আমি তখন খুব রাগ করে বাসরঘর থেকে বেরিয়ে আমার মায়ের কাছে গেছি। মা, আর বাড়িতে তো অনেক মেহমান, যেহেতু বিয়ে বাড়ি। মা বলে, কিরে বাবা, চলে আসলি? আমি বললাম, মা, বিয়ে যে করলাম, বিয়ের আগে কি তুমি বউ দেখেছিলা? আমার মা আমারে বলে, না, মেয়ের বাবা তো বললো মেয়ে দেখতে সুন্দর, আমরা তো মেয়ে দেখলাম, মেয়ে তো ভালোই। আমি বলি, কিসের ভালো মা, এটা তো মেয়ে কালো। আমার আম্মা তখন বুঝে গেছে আর কি, যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলতেছে। আমার আম্মা বলে, দেখ বাবা, আল্লাহ তাআলা যার সাথে যা জোড়া মিলিয়ে রাখছে তার সাথে তার বিয়ে হবে, এটা খণ্ডানোর ক্ষমতা এই দুনিয়ার কারোই নাই, এটা কেউই খণ্ডাতে পারবে না। এখন যেহেতু এরকম ঘটনা ঘটেই গেছে, এটা নিয়ে কথাবার্তা না বলে আল্লাহর উপরে বিশ্বাস এবং ভরসা রেখে তুই সংসার শুরু কর, তুই ঘরে যা। আমি তখন আম্মারে বললাম, আম্মা, আমার তো এই মেয়ে পছন্দই হয় না, আমি ওর সাথে সংসার করবো কেমন করে? আমার আম্মা বলে, আমরা গ্রামের এতগুলো লোক গিয়ে বিয়ে শাদী করাই নিয়ে আসছি, আর যদি তুই এখন বলস যে তোর মেয়ে পছন্দ হয় না, তাহলে তো বাবা আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না, আমাদের মান সম্মান ইজ্জত কোনো কিছু তো বাবা থাকবে না, কেন তুই বুঝিস না? আমার আম্মার কথা শুনে তখন আমি একটু চুপ হয়ে গেলাম, যে আসলে কী আর করা, যেহেতু আম্মা এইভাবে বলতেছে। আমি আবারও পুনরায় বাসর ঘরে ঢুকলাম এবং রাতটা কোনো মতে কাটিয়ে দিলাম। পরের দিন খুবই মন খারাপ, পথে পথে ঘুরতেছি, মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে এবং মেয়েকে তখন নিয়ে গেল সাথে। আমি এর পরের দিন আমি গেলাম মেয়ের বাড়িতে। তো ওনার ছোটো মেয়ের চাঁদনির কোনো সন্ধান পাওয়া গেল না। যাই হোক, এরকম করে রাত কাটাইলাম। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, আমার যখন জ্যোৎস্নাকে আমি বিয়ে করব না বা এই নিয়ে কথাবার্তা হচ্ছে, আমার মাকে তখন আমার শ্বশুর বলেছিল যে আমাকে আমার শ্বশুর একটা বাইসাইকেল কিনে দেবে। আপনারা যারা চিনেন, ওই সময়ের বাইসাইকেল কিনে দেবে এটা বলছিল। কিন্তু বিয়ে হওয়ার পরে আমার মা এই বাইসাইকেলের কথা অনেকবার আমার শ্বশুরকে বলেছিল, যে আপনারা বললেন যে আমার ছেলের একটা বাইসাইকেল কিনে দিবেন, আপনার বিবাহিত মেয়েটার আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলেন, একটা বাইসাইকেল কিনে দিবেন, তা তো দিচ্ছেন না। আমার শ্বশুর দিব দিচ্ছি এগুলো বলে আমার শ্বশুর ঘুরাইতে আছে, কিন্তু তিনি বাইসাইকেল আর আমাকে কিনে দিচ্ছে না। এখন যে এলাকার লোকজন আছে সবাই তখন আমার আম্মার সাথে বলা করতেছে, তোমার হীরার টুকরার মতো ছেলে, লম্বা চূড়া, দেখতে কত সুন্দর, এরকম তোমার এই হীরার টুকরার মতো ছেলেটাকে তুমি এরকম সাই টাইপের কালো একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসলা, এই কাজটা তুমি কেন করলা? আমার আম্মাকে সবাই বলতেছে। আমার আম্মা সবার কাছে বলতেছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টলি এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন আমরা কি করব বলেন? আল্লাহ হয়তো আমার ছেলের ভাগ্যে ওরেই রাখছে, তা না হলে কেন বিষয়টা এরকম হবে? আমার আম্মাকে সবাই দোষ দিতেছে যে না, তোমার এটা ঠিক হয় না, তুমি কেন ছেলেকে বিয়ে করাইতে গেলা? তুমি ডাইরেক্ট মেয়ের বাবারে বলতা যে আমি এই মেয়েকে বিয়ে করবো না।
এই মেয়েকে আমরা আমাদের ছেলের বউ বানাবো না। এবং লোকে তখন মানে গ্রামের মানুষ তো, এদের তো আসলে কথার কোনো শেষ নাই। এবং এরা পুনরায় আবার আমার আম্মাকে বলতেছে এরকমও হতে পারে যে মেয়ের বাবা একটা চালাকি করছে, মেয়ের বাবা চালাকি করে তার মেয়েটা, ছোটো মেয়েটা যেহেতু সুন্দর, দেখতে শুনতে ভালো, ছোটো মেয়েটা সম্ভবত লুকিয়ে ফেলছে। ছোটো মেয়েটাকে লুকিয়ে বড় মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা কাহিনী করছে। এই জিনিসটা যখন আমার আম্মার মাথায় ঢুকাই দিল, আমার আম্মা তো তখন পাগল হয়ে গেল যে আরে তাহলে তো মনে হয় কথা সত্যই, তিনি তার ওই বড় মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য ছোটো মেয়েটাকে দেখাই একটা চালাকি করে ছোটো মেয়েটাকে লুকিয়ে ফেলছে, এরপরে বড় মেয়েটাকে আমার কাছে বিয়ে দিছে। আমার আম্মা তখন গ্রামের মানুষের কথা বিশ্বাস করে শুরু করলো আমার বউ জ্যোৎস্নার সাথে এই জ্যোৎস্নার সাথে ফাইটিং। আমার মা জ্যোৎস্নাকে দেখতেই পারে না, জ্যোৎস্নার সাথে কথাই বলে না, এবং জ্যোৎস্না আমার আম্মুর সাথে কথা বলে না। অবস্থা হয়ে গেল একেবারে সাপ আর বেজির মতো অবস্থা। কেউ কারো চেহারা দেখতে পারে না, কেউ কারো কথা শুনতে পারে না, প্রচুর ঝগড়া ঝামেলা মারামারি, প্রত্যেকটা মুহূর্তে একই অবস্থা। একে তো আমার বউ পছন্দ না, আমি এমন একটা মেয়েকে বিয়ে করে আনছি যার মুখের দিকে আমার নিজের টাকাতে ভালো লাগে না। তার উপরে দিন শেষে সারাদিন খাটাখাটনি করে কাজ করে বাড়ি ফিরি, এবং বাড়ি ফিরার পরে দেখি যে আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করে, আমার মা আমার বউয়ের সাথে ঝগড়া করে, দুজন আমাদের তুমুল ঝগড়া, তুমুল কথা কাটাকাটি, মারামারি, এই জিনিসগুলো আমি আর নিতে পারতেছিলাম না। একটা সময় আমি খুব রাগের বশবর্তী আমার বউর গায়ে আমি হাত তুলি, সহ্য করতে না পারি যে কেন আমার মায়ের সাথে ঝগড়া করো। আমার বউর গায়ে হাত তুলি, এবং বউর গায়ে হাত তোলার পর আমার বউ কী করে সেটা আমি জানি না। এরই কিছুদিন পরে আমাদের গ্রামে এক অন্যরকম ঘটনা ঘটতে শুরু হয়। অন্যরকম ঘটনা বলতে আমার মা প্রচুর বমি করে। মা এতটাই বমি করে যে মায়ের বমি থেকে আপনার হলুদ টাইপের মানে হলদো টাইপের কী জানি বের হয়, এবং প্রচণ্ড রকমের দুর্গন্ধ, বমির সাথে প্রচুর দুর্গন্ধ। সবাই তখন চিন্তা করতেছিল যে এরকমটা হয়ে গেল কেন, কী কারণে এরকম হলো। আমি তখন আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এবং ডাক্তারের কাছে নিলে পরও ডাক্তার আমার মায়ের কোনো রোগ ধরতে পারে না। অনেক দেখাশোনা করে কিন্তু কোনো রোগ ধরতে পারে না। কিন্তু আমার আম্মা বমি করে একদম হলুদ টাইপের, বমি করে একদম হলুদ, যেটা খায় সেটাই বমি করে। খুবই ভয়ানক অবস্থা। কী করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, কোনো কিছুই বুঝি না। এবং আমাদের বাড়ির এক দাদি তখন আমাকে একটা আইডিয়া দিল, একটা কাজ কর, তোর আমার একটা ভালো কবিরাজ দেখালে কবিরাজের শরণাপন্ন হওয়া যে কেন এরকম ভূমিটা করতেছে। ডাক্তার তো কম দেখাইলি না, কিন্তু কোনো ডাক্তার তো কোনো কিছু ধরতে পারে না। এবার আমি কবিরাজের চিকিৎসায় গেলাম, একটা কবিরাজের কাছে আমার আম্মাকে নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার পরে কবিরাজ দেখলো, দেখে জন্য বলতেছে আমার আম্মাকে নাকি বান মারছে। আমাকে বান মারা হয়েছে, আমার চুল দিয়ে, আমার আম্মার নখ দিয়ে আমার আম্মাকে তাবিজ করা হয়েছে আমার আম্মাকে মেরে ফেলার জন্য। কবিরাজ তখন এই বান কাটবে, কিন্তু কাটার জন্য তিনি অনেক টাকা চাচ্ছে, প্রায় 30,000 টাকার কাছাকাছি। তো সেই সময় 30,000 টাকা বর্তমান সময়ে প্রায় 3 লাখ টাকার সমান হবে। কিন্তু আমার কাছে তো ভাই টাকা নেই, আমি 30,000 টাকা দেবো কোত্থেকে। এবার আমার আম্মা বাড়িতে এসে বলতেছে এই বান মারছে, মানে আমার বউয়ে মারছে, জ্যোৎস্না বান মারছে। এটা বলে আম্মা তখন এই জ্যোৎস্নার সাথে আরও মারামারি, আরও ফাইটিং। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার মায়ের অবস্থা ঠিক ততটাই খারাপ হচ্ছে। আমার মা কথা বলতে পারে না, আমার মা দাঁড়াইলে ঢুলে পড়ে যায়, এবং কারো দিকে তাকাইলে চোখের পানি পড়ে। আর মায়ের গায়ে এমন এক দুর্গন্ধ আমার আম্মার গায়ে, আমার আম্মার আশেপাশে কোনো মানুষ দাঁড়াতে পারে না। সবাই তখন টেনশনে চিন্তায় পড়ে গেল যে এরকমটা হচ্ছে কেন, কিভাবে এরকম হচ্ছে, বা এটা থেকে রেহাই কি, এটা থেকে বাঁচার উপায় কি। কোনোভাবে বাঁচার কোনো লাইন, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমিও টাকার কোনো উপায় ব্যবস্থা করতে পারতেছি না। একটা সময় আমি জ্যোৎস্নারে বললাম যে তুমি যদি পারো তোমার আব্বার কাছ থেকে আমার কয়টা টাকা এনে দাও, এবং আমি যদি আমার হাতে টাকাও তোমার আব্বাকে ফিরিয়ে দেবো ধার স্বরূপ। কিন্তু জ্যোৎস্না তার বাবার কাছ থেকে কোনো টাকা আনলো না। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা খুবই অসুস্থ হয়ে গেল। আমার যখন খুব অসুস্থ হয়ে গেল, আমি তখন আমার আম্মার টাকার ব্যবস্থা করতেছি, এদিকে ওইদিকে টাকার ব্যবস্থা করতেছি, এবং আম্মার টাকার ব্যবস্থা করতে করতে একটা সময় আমি নিচে তখন খুবই অসুস্থ হয়ে গেলাম। মানে এত পরিমাণে অসুস্থ হয়ে গেলাম যে আমি আর নিজেই উঠে দাঁড়াইতে পারি না। আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি ঘটেছে যে আমি নিজে উঠে দাঁড়াইতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, আমার আম্মার চিকিৎসা করতে পারি না। প্রায় 4 মাসের মাথায় আমার আম্মাজান এন্তেকাল করে। আমার আম্মাজান 4 মাসের মাথায় আমার মা মারা যায়। এবং আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি আমার মায়ের কবরে এক মুঠ মাটি দিতে পারি নাই। মায়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি এতটাই অসুস্থ, আমি শোয়া থেকে উঠতে পারি না। আমি আমার আম্মার কবরে মাটি দিই না। আমার খুবই কষ্ট লেগেছে। আমার মা এভাবে অকালে আমাকে ছেড়ে চলে গেল। তখন প্রচুর কান্নাকাটি করতেছি, প্রচণ্ড কান্নাকাটি করতেছি যে কেন আম্মা আমাকে এত কম বয়সে, মা এত ইয়াং বয়সে মা ছেড়ে চলে গেল। মায়ের তো এখন অনেক বয়স ছিল, আমার মায়ের সিনিয়র যারা তারা এখনও বেঁচে আছে। তো আমার তখন এভাবে আমার দাদিরা, পাশের ঘরের দাদিরা, এরা আমার চিকিৎসা করে আস্তে আস্তে করে আমি মোটামুটি ভালো হই। এবং ভালো হবার পরে আমি হুজুর কবিরাজের শরণাপন্ন হই, এবং হুজুর কবিরাজের শরণাপন্ন হওয়ার পর আমি জানতে পারি আমার মাকে বান মেরে মারা হয়েছে।
আমার আম্মাকে বান মেরে মারা হয়েছে, তাবিজ করে মারা হয়েছে। এবং অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এটুকুনও বের করে ফেলি যে আমার আম্মাকে যে তাবিজ করা হয়েছে, বান মারা হয়েছে, এটা আমার বউ জ্যোৎস্না করেছে। এবং যখন দেখেছে যে আমি আমার আম্মাকে বাঁচাই ফেলবো, আমি আমার আম্মাকে বাঁচানোর জন্য টাকা ম্যানেজ করতেছি, জ্যোৎস্না তখন একইভাবে আমাকেও বান মারলো। আমিও তখন খুবভাবে অসুস্থ হয়ে গেলাম। এবং আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মায়ের চিকিৎসা আমি আর করতে পারি না। আমার আম্মা দুনিয়া ত্যাগ করলো, আমার আম্মা মারা গেল। মনে অনেক কষ্ট লাগতো যে মা চলে গেল। এবং জ্যোৎস্নার কারণে আমি তখন আমার জ্যোৎস্নার উপরে খুবই খেপে গেলাম। জ্যোৎস্নার উপর অনেক রাগারাগি, আমার জ্যোৎস্নার সাথে খুবই মুখ কালাকালি, কথাবার্তা নাই, আমি ওকে দেখতে পারি না, আমি ওকে ছেড়ে দিব, এরকম একটা সিদ্ধান্ত নিলাম, ছেড়ে দিব। তো এই ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে একদিন আমি জ্যোৎস্নাদের বাড়িতে গেলাম। জ্যোৎস্না আব্বার সাথে কথা বলবো যে আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করবো না, যে টাকা কাবিন হয়েছে কাবিনের টাকা দিয়ে আমি আপনার মেয়েকে ছেড়ে দিব, কারণ আপনার মেয়ে আমার মাকে হত্যা করছে। এই বিষয় নিয়ে আলোচনা করার পরে আমার শ্বশুর তখন বলতেছে যে দেখো বাবা, আমার মেয়েরে তুমি ছেড়ে দিবা, এখন ছেড়ে দিবা, যে ছেড়ে দেওয়ার টাকা আবার তুমি কোথায় পাবা? তোমার আম্মাকে চিকিৎসা করার টাকাই তুমি ম্যানেজ করতে পারলা না, আমার মেয়েকে ছেড়ে দেওয়ার টাকা তুমি কোথায় পাবা? দেখো না আর কয়টা দিন এভাবে চলা যায় কিনা। তা আমি তখন এইভাবে চলতেছি। এবার আমার শ্বশুর, ওই যে আমার শালি যে চাঁদনি ছিল, যাকে আমি পছন্দ করেছি বিয়ে করার জন্য, ওই চাঁদনি কিন্তু তখন বাড়িতে আছে। তখন আমার শ্বশুর করলো গিয়ে চাঁদনিরে বললো যে চাঁদনি একটা কাজ কর, আমি তো কৃষক মানুষ, মাঠে ঘাটে কাজ করি, সময় পাই না যাওয়ার মতো, তুই তোর দুলাভাইয়ের সাথে যা, তোর দুলাভাইয়ের সাথে গিয়ে তোর বোনটার একটু বুঝা এবং সে যাতে এরকমটা না করে, ভালো হয়ে যায়, তার স্বামীর সাথে ঠিকঠাক মতো থাকে, কোনো ঝামেলা না করে, তুই তোর এই বোনের সাথে, তোর দুলাভাইয়ের সাথে যা। এই কথা বলে আমার চাঁদনিরে, মানে আমার শালি চাঁদনিরে তখন আমার সাথে আমার শ্বশুরে পাঠাই দিল। তো চাঁদনি তখনও বিয়ে হয় না, ও খুব সুন্দরী আর কি। ওরে নিয়ে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এভাবে আমার বউ আমার উপর অত্যাচার করে, ভাত রান্ধে না, তরকারি রান্না করে না, ঘর দুয়ার পরিষ্কার করে না, একটা মেহমান আসলে তার সাথে একটু ভালো করে কথা বলে না। এবং কী যে একটা অবস্থা আমি ভুলে বুঝাতে পারবো না, খুবই খারাপ অবস্থা। তাই আমার শালি তখন আসে আমার বউরে বুঝায় যে আপা তুই এরকম কেন করিস, এরকমটা করিস না, দুলাভাই তো রাগ করতেছে, এইটা। এভাবেই 3 দিন আমার শালি থাকে। একদিন সন্ধ্যার সময় আমার বউ তখন ঘুমিয়ে যায়, আমি তখন মানে আমাদের বাড়ির উঠানে বসে আছি। এমন সময় এই চাঁদনি তখন আসছে, আমার বলে ভাইয়া ঘুমাইতে আসবেন না? আমি বললাম একটু পরে ঘুমাবো, তুমি ঘুমায় যাও। পরে আমার বলে ভাইয়া আমি কি আপনার পাশে এসে একটু বসবো? আমি বললাম হ্যাঁ বসো। পরে বসে আমার বলতেছে ভাইয়া আপনি যে এতটা ভালো, এটা জানলে আমি কোনোদিনও বাড়ি থেকে পালাইতাম না। মানে সবাই বলতো আপনার নাকি মাটি কাটেন, আপনার নাকি মাইটেলি, এবং আপনার নাকি অনেক লম্বা, এবং আপনার নাকি দেখতে সুন্দর না, আপনার নাকি অনেক বদমেজাজি, রাগী, এগুলো মানুষ আমাকে বলছিল। এবং আমি এগুলোর জন্য ভয় পেয়ে আমি পালাই গেছিলাম। আসলে কিন্তু ভাইয়া বিষয়টা এরকম না, আপনি কিন্তু মানুষটা অনেক ভালো, আপনি এত ভালো মানুষ জানলে আমি কখনোই বাড়ি থেকে পালাইতাম না, আমি অনেক ভুল করে ফেলেছি। আমি বললাম দেখো তুমি ভুল করে তুমি তোমার ভুল বুঝতেছো ছোট হয়েও, আর কিন্তু তোমার বোন বুঝতেছে না, তোমার বোন বান মেরে আমার মাকে মেরে ফেলছে, এর মতো ভয়ানক কি আর কিছু হতে পারে বলো? এবং সে কাকে দিয়ে এই কাজটা করালো আমি আজও সেটাই বুঝতে পারলাম না, কারণ সে তো বাড়ি থেকে বের হয় নাই, সে তো বাড়ির মধ্যেই ছিল, বাড়ির মধ্যে থেকে সেরকম কাজটা কিভাবে করলো? আমার শালি চাঁদনি তখন আমাকে বলতেছে দুলাভাই তাহলে আমি আপনার সাথে একটা কথা বলি, আপনি যদি আমার আব্বা বা কাউরে না বলেন, যদি কাউরে বলেন আমার অনেক সমস্যা হবে, আপনি কাউকে বললেন না। আমি বললাম না সমস্যা না, আমি কাউকে বলবো না। কি তুমি আমাকে বলো তো? আমাকে বলে আমার আপু অন্য কারো কাছে যাইতে হবে কেন, অন্য কারো কাছ থেকে আমার আপু কেন তাবিজ তোমার আনবে, আমার আপুই তো অনেক বড় কবিরাজ। আমি বললাম মানি এটা তুমি কি বলো? বলে আপনি জানেন না আমার আপু এই কাজগুলোই করতো, আমাদের গ্রামে ভান মারার একমাত্র কাজ আমার আপু করতো, এটা আগে আমার দাদি করতো, আমার দাদি মারা যাওয়ার পরে আমার আপু তখন এই কাজটা করে, বিভিন্ন মানুষকে বান মারতো, এবং আমার আপু বান মেরে এক এলাকার চেয়ারম্যানকে মেরে ফেলে, এবং চেয়ারম্যানকে মেরে ফেলার পরে আমাদের এলাকাতে তখন দরবার বসে, এবং সেই দরবারে রায় হয় যে আমার আপু এই তাবিজ তুমানের কাজ আর করতে পারবে না, এই তাবিজ তুমানের কাজ আর আমার আপু করতে পারবে না। এর 3 বছর পরে তাবিজ তুমানের কাজ বন্ধ করার 3 বছর পরে আমার ভাইয়ের সাথে আপনার সাথে আমার আপুর বিয়ে হয়, আর আমার আপু যে সংসার করতো এই সংসারটাও একমাত্র ভেঙে যায় এই তাবিজ তুমানের কারণে। আমার আপু যে তাবিজ করতো এই কারণে আমার দুলাভাই আমার বোনকে ছেড়ে দেয়। আমি বললাম আমি তো শুনেছিলাম অন্য কথা, তোমার বাবা বললো যে তোমার দুলাভাই নাকি নেশা করতো, রাস্তায় ঘুরতো, মাতাল হয়ে থাকতো, এগুলো নাকি করতো, জুয়া খেলতো। আমার শালি তখন আমাকে বলতেছে না দুলাভাই এটা মিথ্যা কথা, আমার দুলাভাই খুবই ভালো মানুষ ছিল, আমার দুলাভাই অনেক আপুরে বুঝাইছে এই তাবিজ তোমানের কাজ ছেড়ে দেওয়ার জন্য, বান মারার কাজ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আপু এগুলো ছাড়ে নাই, এজন্য দুলাভাই বাধ্য হয়ে পরিশেষে আমার আপুকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার দুলাভাইটা অনেক ভালো ছিল। আমি এই কথাগুলো আমার শালির মুখে শোনার পর আমি তখন অবাক হয়ে গেলাম যে আল্লাহ এটা কি ধরনের কথা। যাই হোক আমি তখন বললাম যে তুমি তোমার বোনরে একটু বুঝাও, ঠিক করো,
তা ওরে আর বোঝানো শোনানো যাচ্ছে না। এরকম করে ও প্রতিদিন সন্ধ্যার সময় ঘুমায় যায়। এই চাঁদনি তখন আমার সাথে আসে, এসে আমার সাথে কথাবার্তা বলে। এরকম করে চাঁদনির সাথে কথাবার্তা বলতে বলতে এই চাঁদনির সাথে আমার তখন একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। ধরেন ওই আমার জন্য রান্নাবান্না করে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার ঘর দুয়ার পরিষ্কার করে দেয়, আমার খাবার দাবার ঠিক করে, মানে ওই সব করে। জ্যোৎস্না কিন্তু কোনো কিছুই করে না। জ্যোৎস্না আমার ঘরে আসেও না, আমার ঘরে থাকেও না, মানে আমার সাথে থাকেও না, খুব ভালো সম্পর্ক নেই। কিন্তু চাঁদনি আমাকে একদম নিজের স্বামীর মতো সেবা যত্ন করে। এরকম করতে করতে চাঁদনিকে আমার খুব ভালো লেগে যায়। এটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, চাঁদনির সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে যায়। এবং যেই সম্পর্কটা আসলে আমি বলতে গেলে খারাপও লাগে, অবৈধ সম্পর্কর সাথে আমার হয়ে যায় বেশ কয়েকবার। হয়ে যাওয়ার পরে ওরে আমার তখন খুব ভালো লাগে। এখন আমি চাঁদনিরে বললাম যে, চাঁদনি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। চাঁদনি তখন বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যেখানে আপনি আমার বড় বোনকে বিয়ে করেছেন সেখানে তো কোনোভাবেই আমার বাবা আমাকে আপনার কাছে বিয়ে দেবে না। এই কথা আপনি চিন্তা করার লাভ নাই, আপনার কাছে কখনোই দিবে না, কারণ আপনি আমার বড় বোনকে বিয়ে করছেন। আমি তখন বললাম যে, চাঁদনি দেখো, আসলে তোমারে আমার ভালো লাগে এবং আমি তোমার জন্যই কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, এখন কি করা যায়? ও তখন আমাকে বলে, আমি কিছু করতে পারবো না, আমাকে অন্য কোথাও বিয়ে দিবে, আপনার কাছে বিয়ে দিবে না। এ কথা কিছুদিন পরে তখন চাঁদনির বাবা তখন চাঁদনিকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে। আমি কিন্তু তখন চাঁদনির প্রতি মাতোয়ারা। নিয়ে যাওয়ার পরে উনি চাঁদনির এক জায়গায় বিয়ে ঠিক করছে, করে আমাকে খবর দিছে যে, বড় জামাই আসো, চাঁদনির বিয়ে ঠিক করছি। এই কথা বলার পরে আমি তখন গেলাম, পরে ওইখানে বসলাম। বসার পরে দেখলাম যে চাঁদনির বিয়ের পায়ে কথাবার্তা ফাইনাল হয়ে যাচ্ছে। আমি তখন ওখানে বিয়েটা ভাঙলাম বলতে ছেলে পছন্দ হয় না, একটা উদাহরণ দিয়ে, মানে একটা উসিলা ধরে তখন বিয়েটা ভেঙে দিয়ে আমি তখন চাঁদনিরে বললাম যে, চাঁদনি, আমি এখন কী করব? আমি তো তোমারে না পাইলে মরে যাব। ও আমাকে বলে, একটা কাজ করেন, আপনি এইসব বিষয় নিয়ে আমাকে একটা ওর মামার কথা বলে যে, আপনি আমার মামার সাথে কথা বলেন, এবং আমি মামাকে কিছুটা জানাইছি, আপনিও মামার সাথে কথা বলেন। পরে আমি ওর মামার সাথে কথা বললাম, ওর মামাকে জানাইলাম। ওর মামা আমাকে বলতেছে, দেখো, আমরা তো মানে এক হাত, আমাদের দুইটাই হাত, এবং যেই হাত কাটবো সেই হাতে আমাদের ব্যথা লাগবে। এখন আমাদের ভাগ্নি চাঁদনি, আমরা তার যে কোনো জায়গায় বিয়ে দিতে পারি। তো এটা ঠিক আছে, তুমি চাঁদনিরে পছন্দ করাতে আসছিলে, আমরা জ্যোৎস্নারে তোমার কাছে বিয়ে দিছি, তো এটা আমরা অন্যায় করছি, এটা ঠিক আছে। এবং এখন যদি তুমি চাঁদনিকে বিয়ে করো, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত হবে, আমরা অন্তত এটুকুন আল্লাহর কাছে ভালো পাবো। কিন্তু এখন জ্যোৎস্নার কী হবে? ঠিক আছে, তুমি যেহেতু এরকম করে আমার কাছে আসছো, বা চাঁদনিও যেহেতু আমাকে বলছে সে তোমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না, তোমারে পছন্দ করে, তুমি একটা কাজ করো, শরীয়ত মোতাবেক যেভাবে সম্ভব হয় তুমি তোমার দুই বউ নিয়ে সংসার করো, আমাদের ভাগ্নি দুইটাই তোমার ঘরে থাক। আমি বললাম যে, এটা কি জ্যোৎস্না রাজি হবে? আমি তো চাচ্ছিলাম যে জ্যোৎস্নাকে ডিভোর্স করে বা তালাক দিয়ে আমি বিয়ে করব। উনি বলে যে, না, আমরা জ্যোৎস্নাকে রাজি করাবো এবং আমরা আগামী দিন যাব তোমার বাড়িতে, তুমি যাও। তা আমি সেদিন চলে আসলাম। এর পরের দিন আমার ওই মামা শ্বশুর আর আমার শ্বশুর আরও কয়েকজন মিলে আমাদের বাড়িতে আসছে। আসার পরে তারা একটা ঘরের ভিতর ঢুকলো জ্যোৎস্নাকে নিয়ে, এবং ঢুকার পরে জ্যোৎস্নাকে বোঝাচ্ছে, না, জ্যোৎস্না কোনোভাবেই মানবে না। জ্যোৎস্না বলে, আমি জীবন দিয়ে দেবো, আমি মরে যাব, তারপরে এটা আমি কোনোভাবে মানবো না, এটা হতে পারেই না। আমি আমার স্বামীর ভাগ পৃথিবীর কাউরে দিতে পারবো না। ও আমার বাড়িতে এই জন্য আসছে, আমার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য, ও তো আমার উপকার করার জন্য এসে আমার ক্ষতি করে গেছে। সবাই তখন বুঝালো যে, দেখ, তোর স্বামী কিন্তু তোকে ছেড়ে দিবে, তোকে ছেড়ে দিয়ে ও জ্যোৎস্না চাঁদনিরে বিয়ে করতে চায়, তোরে ছেড়ে দিবে। তো তোরে ছেড়ে দিলে আমরা তোর আর কোথায় বিয়ে দেবো? এই বয়সে তো তোর আর বিয়েও হবে না, আর তোর গ্রামে যে বদনাম, কোথাও তো তোরা আমরা বিয়েও দিতে পারবো না। একটা কাজ কর, তুই রাজি হয়ে যা। মামা বুঝাইলো, সবাই বোঝানোর পরে ও তখন রাজি হয়ে গেল। জ্যোৎস্না তখন রাজি হলো। এবার আমি চাঁদনিকে বিয়ে করলাম। চাঁদনিকে বিয়ে করে আমি চাঁদনিকে নিয়ে ঘরে আসলাম। চাঁদনি তখন আমার সাথে খুব ভালোভাবেই আসে এবং আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই মধুর। তো আমি যেহেতু চাঁদনিকে পছন্দ করি, বেশিরভাগ সময় চাঁদনির ঘরেই থাকি। আমি এই জ্যোৎস্নার ঘরে খুব বেশি একটা থাকি না। বেশিরভাগ ঘরে আমি চাঁদনির সাথে ঘুমাই, চাঁদনির সাথে থাকি, এবং চাঁদনির সাথে আমার সর্বোপরি সব রকম আদর ভালোবাসার সব সম্পর্ক চাঁদনির সাথে। এখন এই জিনিসটা জ্যোৎস্না খুব মেনে নিতে পারতেছিল না। বোন হলে কী হয়েছে, স্বামীর ভাগ তো আসলে ওভাবে দেওয়া যায় না, ওইটা মানতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এই দুই বোনের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া। এত পরিমাণের ঝগড়া, আমাদের ওই মানে সাদেক আলীর গ্রামটা ঝগড়ার গ্রামে পরিণত হয়েছে। মানে এরকম হয় যে, ধরেন কোনো একটা নারী ঝগড়া করতেছে, সবাই বলে, এই তুই কি সোহাগের বউর মতো হইছস, তুই কি এই জ্যোৎস্না চাঁদনির মতো হইছস, এরকম করে বলে। মানে দুই বোনে এত পরিমাণে ঝগড়া করে যে মানুষ ওদেরকে দিয়ে উদাহরণ দেয় যে ওরা এই সমাজের খারাপ নারী। কিন্তু আমি মূলত এখানে চাঁদনির কোনো অপরাধ দেখি না, চাঁদনির কোনো দোষ নাই। এখানে পুরোটা দোষ হচ্ছে জ্যোৎস্না এগুলো কোনোভাবেই মানতে পারে না। প্রথম কথা হচ্ছে, অনেকে হয়তো বলবে যে চাঁদনি সুন্দর, এটা মনে করে আমি কথাগুলো বলি যে না,
দেখেন চাঁদনি সব কাজ করে, ঘরের ভিতরে যত কাজ আছে এগুলো করে, খাবার দাবার ও রেডি করে, মানে এরপরে ঘর দুয়ার পরিষ্কার সব কিছু ওই করে। কিন্তু জ্যোৎস্না কোনো একটা কাজ আমি করতে দেখি না, এবং কোনো একটা কাজ তো করেই না, উল্টা এই চাঁদনিকে গালাগালি করে যে তুই আমার সংসারে এসে ঢুকছিস, এটা ওইটা, মানে খুবভাবে গালাগালি করে। এরকমভাবে যেতে 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 একটা পর্যায়ে আমি হঠাৎ করে একটা কাজের সন্ধান পাইছিলাম। কাজের সন্ধান পাইছি হয়েছে ঢাকাতে, একটা বিল্ডিংয়ের কাজ। সেখানে নিয়ে যাবে, আমাদের গ্রামের অনেকেই যাচ্ছে, বাট ওখানে অনেক টাকা, মাস তিনেক থাকার পরে অনেক টাকা পাবো, ওরকম একটা সিদ্ধান্তে আমি তখন ঢাকায় চলে গেছি। ঢাকায় চলে যাবো সিদ্ধান্ত নিলাম। তো এখন আমি চিন্তা করি আমি যদি চাঁদনিকে সাথে করে নিয়ে যাই তাহলে জ্যোৎস্না রাগ করবে, আর জ্যোৎস্নাকে তো আমি নিবই না। তো আমি ভাবলাম যে 2 বোন তাহলে থাকুক, গিয়া একই বাড়িতে থাকুক, আমি তখন চলে যাই। তো আমি বললাম যে 2 বোনকে আমি তখন পাঠাই দিলাম ওদের বাপের বাড়িতে, মানে ওদের বাপের কাছে পাঠাই দিলাম। পাঠাই দিয়া আমি তখন ঢাকায় গেলাম যে ওই বিল্ডিংয়ের কাজটা করার জন্য। ঢাকায় বিল্ডিংয়ের কাজ করতেছি এরই মাঝে তখন প্রথম মোবাইলের আবিষ্কার হয়, মোবাইল বাইর হয়, আমাদের ফোরম্যানের মোবাইল ছিল। তাই এইভাবে আমি ঢাকায় যেয়ে প্রায় 1.5 মাস কাজ করি। 1.5 মাসে মাঝে মাঝে বাড়িতে টুকিটাকি কথা বলি, এতে জানতে পারি চাঁদনি অনেক অসুস্থ, শারীরিক অবস্থা ভালো না। 1.5 মাস পরে হঠাৎ করে আমার ফোন আসে আমার ফোরম্যানের কাছে যে আমার বউ চাঁদনি নাকি মারা গেছে। চাঁদনি, এটা জানতে পারার পরে ওদের বাড়িতে, ওদের গ্রামে মারা গেছে। খবর পাওয়ার পর আমি তখন ঢাকা থেকে ছুটে আসলাম। আসার পরে আমার মাধ্যমে চাঁদনি তখন দাফন কাফন হলো, এবং চাঁদনির মৃত্যুতে চাঁদনির বাবা মা বুঝে গেল যে চাঁদনিকে হত্যা করেছে জ্যোৎস্না। এই ব্ল্যাক ম্যাজিক, এই কালো জাদু, যে কালো জাদু করে আমার মারে দুনিয়া থেকে সরাইছে, এই সেম কালো জাদু করে এই চাঁদনিকেও দুনিয়া থেকে সরাইছে। এইবার মানে খুবভাবে চাঁদনির বাবা মা জ্যোৎস্নার উপরে খেপে যায়, ওর গায়ে হাত তুলে ওকে মারে। আমি বলি আমি এই জ্যোৎস্নার সাথে সংসার করব না, এই মেয়েকে আমি আর আনবই না, আমি হুজুরের মাধ্যমে আমাকে তালাক করে দিবে। এবং সেখানে আমি 2-3 বার তালাক বলেও আসছি। আমি তখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে এই জ্যোৎস্না সবসময় এগুলো করে, ওর বাবা মায়ের সাথে ওর ভালো নেই। ঠিক চাঁদনি মরার 1 সপ্তাহ পরে জ্যোৎস্না তার বাবা মায়ের সাথে ঝগড়া করে একদিন রাতের বেলায় বিষ খায়। ওর বাবা মায়ের সাথে ঝগড়া করে, আর ওর বাবা মা তো ওকে প্রচুর মারতো, প্রচুর ঝগড়া করতো, ওর গায়ে হাত তুলতো যে তোর জন্য আমাদের ছোটো মেয়ে মারা গেছে, তোর জন্য আমাদের আমার মায়ের কথা বলে বেআইন মারা গেছে, তুই এই তাবিজ তোমানের কাজ করস, এগুলো বলে ওর সাথে খারাপ ব্যবহার করে। ও তখন ওর নিজের বাবা মায়ের উপরে রাগ করে তখন বিষ খায় মারা যায়। মারা যাওয়ার পর সবাই তখন বলতেছে যে মারা গেছে। এবং ওই সময় কিন্তু ওদের যে বাড়িটা ছিল ওই বাড়িটা একটু মানে পানিতে, মানে গ্রামটা প্রায় পানিতে তলায় গেছে, মানে বৃষ্টির সময় ছিল তখন, প্রচুর বৃষ্টি। বৃষ্টি শুরু হয়েছে, চাঁদনি মরার পরপরই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে এই অবস্থা। তখন সবাই মিলে বলতেছে যে মাটি দেবে কোথায়, ওরে আমার গ্রামে মাটি দেবে জ্যোৎস্নারে। আমি বললাম না, আমার গ্রামে মাটি দিতে পারবে না। সবাই মিলে বলতেছে ও তো আপনার বউ হিসাবেই ছিল, এই গ্রামে মাটি দাও, কারণ ওরে তো এখানে মাটি দেওয়া যাবে না, কারণ এখানে বৃষ্টির সব কবরস্থানটা সব পানিতে থইতে। পরে কি আর খবর, রাজি হলাম। ব্যানগাড়ি যোগে তখন লাশ নিয়ে আসলো আমার গ্রামে আসার পর আমার গ্রামে এই জ্যোৎস্না দাফন হলো। তো দাফন দিয়ে দিল। আমি কিন্তু ওর কবরের কাছেও যাইনি, এবং আমি ওরে মাটিও দিইনি, যেটা সত্য কথা, কবরও জেনে মাটিও দিইনি। তো এইভাবে হওয়ার পরে এই জ্যোৎস্না মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 দিন পরে আমি হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখতে শুরু হই। ও রাতের বেলায় আসে একদম রক্তমাখা হাতে, এসে আমাকে বলে আমারে বাদ দে, আমার পেটে অনেক খিদে, আমারে খাবার দে, এগুলো বলা শুরু করছে। এগুলো বলা যখন শুরু করছে আমি তখন চিন্তা করলাম কি রে, এগুলো স্বপ্নে দেখতেছি, সেজনের কাছে যাচ্ছি। সবাই বলে যেহেতু ভাত চাইতেছে ভাত দিয়ে আয়। তা আমি তখন ভাত দিয়ে আসতাম। আসার পরও একইভাবে আমাকে আবারও বলতো, ওর পরের রাতে আবারও বলতো আমাকে ভাত দে। আমারও বলে, ওর বাবারেও বলে, ওর বাবা আছে, ওর মা আছে, তাদেরকেও বলে। তারাও তখন মাঝে মাঝে খাবার নিয়ে আসে, আইনা কবরের কাছে খাবার দেওয়া যায়, আমিও তখন খাবার দেওয়া যায়। এই যে কবরস্থানে খাবার দেওয়া যায়, এখানে কিন্তু কুকুর আসে, ধরেন অনেক কুকুরে এসে এই কবরস্থানে ভাত তরকারিগুলো খাইতাম। আমি ভাত তরকারি ধরেন রান্না করে 1 ডেকচি ভাত 1 ডেকচি তরকারি আমি ওখানে ঢেলে দিয়ে চলে আসতাম। সবাই তখন বলতো যে না, এটা কি ধরনের কথা, কিন্তু আমার দেওয়া লাগতো। ধরেন আমি দিই না দিলে ধরেন প্রতি রাতে আমি দিতাম, জ্যোৎস্নার বাবা মাও দিত, আমিও দিতাম। এবং দিতে কবরস্থানের অবস্থাটা এরকমভাবে হয়ে গেছে যে কোনোভাবে এখানে আর কোনো মানুষকে দাফন করার কোনো ব্যবস্থা নাই। এলাকার যত কুকুর আছে সমস্ত কুকুররা তখন এই জায়গায় এসে ভিড় করে এই কবরের উপরে। খাবার দিয়ে এসে কুকুরে এসে খাবার খায়, খুবই ভয়ানক, খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে। এবং এই জিনিসটা তখন আস্তে আস্তে এদিক সেদিক লোকে ঝরাচ্ছে। অনেকে, আমি সবার কাছে বলি যে রাতের বেলায় ঘুমাইলে এই স্বপ্নে দেখি, দিনের বেলায় ঘুমাইলেও স্বপ্নে দেখি যে আমার খাবার দে, আমার খিদা লাগছে খাবার দে, আমি তখন দিয়ে আসি। এবং না দিয়ে আসলে আমার খুব ভয় লাগে যে আমার কোনো ক্ষতি করে ফেলে কিনা, কারণ ও তো পেট আত্মা, খারাপ আত্মা, আমার কিছু করে ফেলে কিনা, এই জন্য আমি খাবার দিয়ে আসতাম। এভাবে 1 দিন 2 দিন দীর্ঘ 9টা মাস
আমি এবং ওর বাবা মা এই কবরে খাবার দিত। ওর বাবা মাও সেখান থেকে, ওর বাবা সাইকেলে করে আইনা খাবার দেওয়া যাইতো, মানে টিফিন বক্সে আইনা খাবার এখানে ঢাইলে দেওয়া যেত বা প্লাস্টিকের মধ্যে রেখে যাইতো। তো এগুলো কিন্তু কুকুরে খাইতো, দেখতাম কুকুরে খায়, কিন্তু ওই স্বপ্ন দেখাইতো। এরকম করার পরে আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের এলাকাতে একজন মাহফিল হচ্ছে, ইন্ডিয়া থেকে কলকাতায় একজন হুজুর আসছিল, উনি নাকি পীর সাহেব এবং চরমোনা নাই এখানে কি বলে এই আপনার এই অনেক বড় মাপের হুজুর, বাংলাদেশেও নাকি ওনার আত্মীয় স্বজনরা আছে সেখানে, একদম চেয়ারা টিয়ার অনেক সুন্দর, শশিনা পীর না ওনাকে ওরকম একটা নাম ওনার। উনি আসার পরে আমি তখন ওনার শরণাপন্ন হয়ে, অনেকে অনেক কথা বলে, তাবিজ তোমার নিয়ে যায়, পানি পরে নিয়ে যায়। আমি তখন ওনাকে একটু মানে নীরবে বসে আমি তখন আমার এই ঘটনাটা ওনার কাছে বললাম যে হুজুর, আমি একজন গ্রামের সহজ সরল কৃষক ছেলে, হ্যাঁ আমার এই ঘটনা। আমি ওনাকে সব কিছু বললাম। উনি আমাকে বলে যে আপনি কী স্বপ্নে দেখেন? আমি বলছি এটা আমি স্বপ্নে দেখি। আমাকে বলে খাবার দে, আমার খিদা লাগছে খাবার দে, এবং একই কথা ওর মা বাবাকেও বলে যে খাবার দে, আমার খিদা লাগছে খাবার দে। তো আমরা এখানে খাবার দিয়ে আসি, এবং ধীরে ধীরে এই জায়গাটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে, এটা একটা কুকুরের আস্তানা হয়ে গেছে। কারণ খাবার দিয়ে সে কুকুরা খাবার খায়, শিয়ালে খাবার খায়, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবং এই কবরস্থানে এখন খাবার দিতে গেলে মানুষ আমাদেরকে মারতে চায়। উনি আমাকে বলে দেখেন, মসজিদের খোরাক, মসজিদের খাবার কি জানেন? মুসল্লি যারা নামাজ পড়তে মসজিদে যায়, এরা হচ্ছে মসজিদের খোরাক বা মুসল্লি। এই বলে মসজিদের খাবার হচ্ছে মসজিদের মুসল্লি। আরেকটা মানুষ যখন মারা যায়, ধরেন সে কবরে চলে গেছে, কবর দেশে চলে যাওয়ার পরে তার খাবার হচ্ছে তার দোয়া, তার জন্য দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, তার জন্য মিলাদ পড়াতে হবে, তার জন্য ওয়াজ করাতে হবে, তার জন্য প্রচুর তার জন্য দোয়া চাইতে হবে, এবং এই দোয়াগুলোই তার কবরের ভিতরে খাবার স্বরূপ ঢুকবে। তো যখন কোনো লাশ মারা যায়, সে সরাসরি কোনো কিছু পৃথিবীর মানুষের কাছে চাইতে পারে না, সেই এখতিয়ার নাই। এজন্য হয়তো জিনিসটা ঘুরিয়ে আপনাদেরকে বা তার বাবা মাকে স্বপ্নে এসে দেখাচ্ছে তার কবরে এত আযাব হচ্ছে, এত বেশি আযাব হচ্ছে যে সে আপনাদেরকে স্বপ্নে দেখাইছে আমার খাবার দে। তার মানে এই খাবার সেই খাবার না যেই খাবার আপনারা 9 মাস ধরে দিয়ে আসতেছেন, এই খাবার না। এই খাবার হচ্ছে সেই খাবার যেই খাবার আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, সেই দোয়াটা তার কবরে যাবে, এটাই তার খাবার। এখন আপনি কি এটা করতে চান? আমি দেখুন নিচের দিকে তাকিয়ে বললাম, হুজুর এই বউ আমার এমন বউ, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু আমি এই বউয়ের জন্য এই দোয়া করতে পারবো না। আপনি যতই বলেন আমি আমার বউয়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না। তিনি বলে কেন? আমি তখন বললাম যে এই ঘটনা। হুজুর আমার মাথায় হাত তুলিয়ে বললেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। রাসূলকে যারাই কষ্ট দিয়েছে, যতই কষ্ট দিয়েছে, আমার রাসূল কাউকে অভিশাপ দেয় নাই। আমার রাসূল কখনোই বলে নাই আল্লাহ তাকে ধ্বংস করে দাও। রাসূল বলেছে আল্লাহ তাকে হেদায়েত দান করো। হেদায়েত চাওয়া মানে দোয়া চাওয়া। আপনি তার জন্য দোয়া চান, সে যাই করুক, আল্লাহ তো দেখেছে আপনি দোয়া চান, অন্তত নিজে বাঁচার জন্য হলো আপনি দোয়া চান। আপনি সেই কবরে আর খাবার দিয়েন না, আপনি তার বাবা মাকে বলেন তার জন্য দোয়া করতে, আপনিও তার জন্য দোয়া করেন। ওই পীর সাহেবের কথা মতো আমি তখন ওই দিন রাতেই তাহাজ্জুদে নামাজ পড়ে তার জন্য দোয়া করি। এবং আমি কিন্তু খুব বেশি একটা নামাজ পড়তাম না, তখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তুমি তাকে ভালো রেখো। বাধ্য হয়ে কথাটা বলি, আল্লাহ তুমি তাকে ভালো রেখো। কিন্তু ভাই বিশ্বাস করো না, আল্লাহর হুকুম, এরপর থেকে একটা রাতেও আমি আর স্বপ্নে দেখি না, ও আর আমার কাছে আসে না, আমার কাছে আর খাবার চায় না। একইভাবে এই ধরনের ঘটনা আমার শ্বশুর শাশুড়িও করে, তারাও নামাজ পড়ে রোজা রাখে মেয়ের জন্য, এবং একটা পর্যায়ে তারাও এই জিনিসটা স্বপ্নে দেখে না। এরকম করে দীর্ঘ 1 বছর কেটে গেল। 1 বছর কেটে যাওয়ার পরে 2010 সালের দিকে আমি তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে আরেকটা বিয়ে করি, এবং আলহামদুলিল্লাহ এখন আমার 3 মেয়ে 1 ছেলে, তারা সবাই বড়, এবং আমার বড় মেয়ের বিয়ে হয়ে যাবে। রিসেন্টলি কথাবার্তা চলতেছে, খুবই কম বয়স আমার মেয়েটাকে আমি বিয়ে দেব, এবং সেই বিয়ে দেওয়ারও একটা কারণ আছে, সেটা আপনাকে পরে জানাবো। তো আর এই যে আমার বড় মেয়েটা, এখানে আরেকটা বিষয় আছে, আমার নেক্সট টাইম যাকে আমি বিয়ে করছি, মানে আমার 3য় ওয়াইফ যে ছিল, এই মেয়েটা তার আগের সংসারের। তো আগের সংসার হলো, তার বয়স খুব বেশি না, হয়তো 16 বা 17 মতো হবে। তো ওই বয়সে আমি মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। তো এটা সব মিলিয়ে আমার 3 মেয়ে 1 ছেলে। আমার সংসারের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, এবং আমার যেই ছেলে সন্তান আছে আমি তাকে, আমার ইচ্ছা আর কি, যেরকম একটা মাওলানার মাধ্যমে আমি একটা জীবনের সঠিক সমাধান পেয়েছি, ওই মাওলানা যদি আমাকে না বলতো, আমি কিন্তু এখনও আমার বউয়ের কবরে খাবার দিয়ে যাইতাম, এবং প্রতিটা রাতেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠতাম। তো এই জন্য আমার ছেলেটাকে আমি কোরআনী লাইনে পড়াশোনা করাচ্ছি, ওকে আমি দিনদার আলেম বানাবো, আমার জন্য দোয়া করবেন। আর সত্যিকার অর্থে আপন ভাই, আপনার গল্পগুলো আমি শুনি, খুব ভালো লাগে। আমার ওয়াইফও আপনার গল্প শুনে, তো সেখান থেকে আমি আসলে আমার ওয়াইফের কথায়, আমার বর্তমান যে বউ আছে, নাম হচ্ছে নাজমা আক্তার, এই নাজমা আক্তারের কথা আমি আপনাকে আমার জীবনের গল্পটা বললাম।
তো যদি সম্ভব আপনি গল্পটা প্রচার করেন, আমার মনে হয় যে গল্প থেকে মানুষ মোটামুটি অনেক কিছু শিখতে পারবে। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুলনার ভাই সোহাগের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমি মনে হয় গত কয়েকদিন আগে এরকম আরেকটা গল্পই প্রায় এরকমই হবে একটা গল্প প্রচার করেছিলাম, সেটা ছিল শাশুড়িকে নিয়ে। এক শাশুড়িকে হজ করানো নিয়ে একটা গল্প ছিল, মেবি আমার খুব মনে নেই, কারণ আজকে প্রায় 5 দিন পরে আবারও গল্প রেকর্ড করতে বসলাম। তো আসলে কিছু বিষয় আছে যেগুলো আসলেই আধ্যাত্মিক টাইপের। চিন্তা করেন 9 মাস ধরে এ বউয়ের কবর উনি খাবার দিয়েই যাচ্ছে, তিনি খাবার দিচ্ছে, বউ আরও চাচ্ছে, তিনি দিচ্ছে আরও চাচ্ছে, কিন্তু একটাবার এই জিনিসটা মাথায় আসলো না যে আমি যে বউকে খাবার দিচ্ছি সে তো খাবার খেতে পারে না, তাহলে চাইবে কেন? আসলে সে তো সরাসরি বলতে পারে না যে আমার কবরে কষ্ট হচ্ছে, আমার জন্য একটু দোয়া করো। তো এই জন্য হয়তো ভিন্ন রূপে স্বামীর কাছে চেয়েছে, বাবা মায়ের কাছে চেয়েছে। তো তারা হয়তো সেই দোয়া করেছে বলেই হয়তো তাদেরকে এখন আর স্বপ্নে দেখাচ্ছে না। বাট বিষয়টা আমার শরীরের পশম দাঁড়ো করাই দিয়েছে। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি নীলা খেলা, আল্লাহ চাইলে কি না পারে। বিশ্বাস রাখুন আল্লাহর উপরে এবং সব কিছুই তিনি আপনার পূরণ করে দিবে। তিনার কাছে চাইলে খালি হাতে ফিরবেন না। চোখের পানি জড়িয়ে এ দুনিয়ার মানুষের কাছে চাইলে হয়তো আপনি পরাজিত হবেন, আপনাকে দেবে না, আপনাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু একমাত্র মহান রাব্বুল আলামিন তার কাছে এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে কোনো কিছু চাইলে তিনি তার বান্দাকে খালি হাতে ফিরায় না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।